ঘটনাটা আজকে বলতে যাচ্ছি, এটা হচ্ছে ওর ছোট বোন। এবার ওর ছোট বোনের নাকি খুব বড় চুল, লম্বা চুল ছিল। তো ওর একটা স্বভাব ছিল, যেখানেই যেত আর কি বেশিরভাগ সময় না চুল মেলা দিয়ে। গায়ে যখন ধরেছে ওকে, দেখতেছি ওর গা পুরো ঠান্ডা। ও না ওর বোন বলে এরকম চুলটা নিয়ে এরকম এরকম করছে, আনমনা ভাব, মানে ওর সাথে যে কথা বলছে ও তার কিন্তু কোনো উত্তর দিল না। হঠাৎ দেখছে খাটের মধ্যে বসে জানলার দিকে তাকিয়ে একা একা স্বর্ণালী কার সাথে বেশ একটা কথা বলে যাচ্ছে। জানলা ধারে কে, কার সাথে এত বিড়বিড় করছিস দেখি। যেই দেখি বলতে গেছে, হাতের সাথে একটা বইটা ছিল, বইটা নিয়ে ঠিক ওর মায়ের কপাল মতো ঢোকা মাত্র ওর বাবাকে বলছে, তুই এসছিস কেন, তুই ঘরে এসছিস কেন। কাকিমাকে উদ্ধার করতে পারছে মানে চুলের মুঠিটা ধরে রেখে, চুলের মুঠি ধরে খাটের মধ্যে এরকম ফেলে রেখে দিয়ে বুকের উপরও বসে রয়েছে। নমস্কার দর্শক বন্ধুরা, ভূততন্ত্রে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। মঙ্গলবার রাত 9টা আমরা আবারও পেয়ে গেছি একজন নতুন অতিথিকে। তার সঙ্গে তো আমরা আলাপ করবই, ঘটনা তো তার থেকে আমরা শুনবই, কিন্তু তার আগে আমি আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আপনারা যারা আমার এই চ্যানেলে এসে ঘটনা বলতে ইচ্ছুক, যারা চান যে তাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা আমাকে এসে শোনাতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিওতে দেখবেন একটি নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, ঘটনা লিখে পাঠাতে পারেন, এমনকি আপনারা ভয়েস রেকর্ড করেও পাঠাতে পারেন, যেটা আপনাদের সুবিধা। তাহলে আর দেরি করছি না, পরিচয় করে নিচ্ছি আজকে আমাদের নতুন অতিথির সাথে। আমাদের সাথে আজকে যিনি রয়েছেন তার নাম হচ্ছে সায়নী মিত্র। নমস্কার সায়নী, নমস্কার। কেমন আছেন? নমস্কার, ভালো আছি। প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আপনার এই পডকাস্ট অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করবার জন্য। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকেও, আপনি এসছেন আপনার মূল্যবান সময় ব্যয় করে। তা আজকে আমরা আপনার থেকে ঠিক কী ঘটনা শুনতে চলেছি? হ্যাঁ, যে ঘটনাটি আমি বলতে যাচ্ছি, প্রথম কথা বলি, এটাতে হয়তো আপনি এবং আপনার যারা ভিউয়ার্স আছে তারাও একমত হবেন। দেখুন, এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বা ভৌতিক, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কোনো ক্লু বা লজিক রেখে যায় না। এটা সবটাই কিন্তু ফিল আমি বলবো, ফিল করে মানুষ, কারণ এগুলো কিন্তু দেখা যায় না সচরাচর, আমরা ফিল করতে পারি। হ্যাঁ, তো সেই জন্য যাদের মনে হবে যে হ্যাঁ এটা ঠিক বা ভালো, মানে ঠিক যাদের মনে হবে, কেন অনেকেরাই তো ভূত প্রেত এগুলো কিন্তু, দেখুন আমাদের মানুষের শরীরটা পড়ে থাকে, হ্যাঁ, মানুষ যখন মারা যায় তার আত্মার কি হয়, আত্মাটা কি মরে যায় না, আত্মা কিন্তু মরে না। তো সেই জন্য বলি, মানে যাদের ভালো লাগবে তারা দেখুন, বা এরকম ম্যাটার নয় যে আমি যেটা বলছি সেটা বিশ্বাস করতে হবে, বাট ভালো নাও লাগতে পারে, বাট ইটস বেটার ইউ স্কিপ। ঠিক আছে, যাদের ভালো লাগবে না। এবার আজকে যে ঘটনাটা আমি বলতে যাচ্ছি সেটি হচ্ছে বেসিক্যালি, এটি আমার এক পাড়ারই একটি মেয়ে। ও বিয়ে হয়েছে এখানে, মানে আমাদেরই পাড়ায়, কিন্তু অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে গড়িয়া। গড়িয়া। গড়িয়া, আমাদের গড়িয়া। হুম। হ্যাঁ, ওর বাড়িতে হচ্ছে ও, ওর ছোট বোন, ওর এক ভাই, বাবা মা কাকা জ্যাঠা, মানে যৌতুক, মানে একটা পুরো মানে একান্নবর্তী পরিবার। তো ওর বোনের যে কথাটা, ঘটনাটা আজকে বলতে যাচ্ছি, এটা হচ্ছে ওর ছোট বোনের। আচ্ছা, ঠিক আছে, এবার ওর ছোট বোনের নাকি খুব বড় চুল, লম্বা চুল ছিল, মানে এখনও আছে আর কি, যাই হোক। তো ওর একটা স্বভাব ছিল, যেখানেই যেত আর কি বেশিরভাগ সময় না চুল মেলা দিয়ে। এবার এটা নিয়ে আমি যার কথা বলছি, যে আমাদের পাড়াতে এসছে আর কি বিয়ে করে, ওর নাম হচ্ছে পুবালি, আর ছোটো বোনের নাম হচ্ছে স্বর্ণালী। এবার পুবালিকে, মানে পুবালিও ছোটো বোনকে অনেকবারই বলতো যে দেখ, এরকম সন্ধ্যাবেলায় বিশেষ করে পূর্ণিমা অমাবস্যা এরকম সময় না চুল খোলা দিয়ে যাস না, চুল খোলা দিয়ে যেতে নেই বাইরে। হ্যাঁ, মেয়েদের এটা বারণ থাকে, এটা করবি না, অনেক রকমই তো হাওয়া থাকে, তো এটা করিস না। তা ও বলতো আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি, বাট ঠিক আছে দিদি হয়তো বলে বেরোতো ঘর থেকে বেঁধে, রাস্তায় গিয়ে যে কি সেই খুলেই দিত। আচ্ছা, মানে ও একটু চুল খোলা থাকতেই পছন্দ করতো। তা একবার ওদের বাড়ি থেকে একটু দূরে, ওই 1-1.5 ঘন্টা রাস্তা হবে, ওখানে কাদের বাড়িতে একটা পুজো হয়েছে। পুজোতে, অমাবস্যার পুজোতে গেছিলো। এইবার ফেরার সময়, তখন রাত্রি 9টা 9:30 এরকম হবে,
ও ওর মা ফিরে এসছে, মানে পুবালি বড় বোন, পুবালির মা চলে এসছে। ছোটো বোন বলছে কি না আমি একটু থাকি এখানে। ঠিক আছে থাক, আমি তাক বেশি রাত কিন্তু করিস না, একটা অমাবস্যা, বেশি রাত করবি না, তাড়াতাড়ি চলে আসিস। বলে হ্যাঁ তোমরা যাও না, সবে তখন 9টা বাজে, 10টার মধ্যে আমি চলে যাব। তা ও বড় মেয়ে আর মা চলে এসছে, ছোটো বোন ওখানেই ছিল। তা ঘড়িতে দেখছে 10:30 হয়ে গেছে, মেয়ে তখন আসছে না। আচ্ছা। ফোন করেছে, দেখে মেয়েটা ফোনও ধরে না, কিছুক্ষণের মধ্যে দরজায় নক করছে। বুঝতে পারছি মেয়ে এসছে। বলছি কী রে তুই এত দেরি করলি, তোকে বললাম না তাড়াতাড়ি চলে আসবি, রাত্রি 11:15 বাজে, এই সময় রাস্তায় কেউ থাকে বাইরে একা অমাবস্যাতে? ও দেখা গেল গিয়ে শুয়ে পড়লো। বলে কী রে তুই খাবি না কিছু? না, এই উত্তর দেয় না। ঠিক আছে, তখন পুবালি বলছে যে আরে অনুষ্ঠান বাড়িতে গেছে, খাওয়া দাওয়া করে এসছে, কোনো ব্যাপার না, থাক, শুতে চাইছে শুতে দাও। বলে শুয়ে পড়েছে। পরের দিন সকালবেলা মানে ও কলেজে যাচ্ছে, পুবালি কলেজে যাবে। এবার ছোটো বোনকে বলছে কিরে তুই এখনও ঘুমাচ্ছিস পড়ে পড়ে? গায়ে যখন ধরেছে ওকে, দেখছে কি ওর গা পুরো ঠান্ডা। আচ্ছা। পুরো ঠান্ডা। হ্যাঁ, তখন বলছে উমা, আর দেখছে কি ওর জ্ঞান নেই। ও। ওরা কিন্তু একই খাটে, মা মেয়ে একই খাটে শুতো, ওর বাবা আর ওর ভাই আলাদা খাটে, আর কাকারা জ্যাঠারা তো আলাদা রুম। তো বলছে উমা ওর গা পুরো ঠান্ডা কেন? তখন বলছে তাই নাকি? এবারে ওকে ডাকছে, দেখছে ওর জ্ঞান ফিরছে না। আচ্ছা। তার বাবা তো ইতিমধ্যে কাজে বেরোবে, এবার বাবাকে বলছে শোনো তুমি গিয়ে শিগগিরই গিয়ে একটা ডাক্তার দেখে নিয়ে আসো, ও দেখো ওর জ্ঞান নেই। তা অনেক জলের ছিটা টিটা দিয়েছি করেছে, দেখে জ্ঞান আসছে না। তা ওর বাবা বলছে শোনো ডাক্তার না, ওকে বরঞ্চ আমি হসপিটালে নিয়ে যাই। ডাক্তার ডাকতে গেলে অনেকটা সময় লাগবে, ডাক্তারকে পাবো কি না তাও কোনো ঠিক নেই এখন, ঠিক আছে, তার থেকে ভালো আমি ওকে হসপিটালে নিয়ে যাই। তো ওর বাবা, ওর ভাই আর পুবালি মিলে ওকে হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে ইঞ্জেকশন দিয়েছে, স্যালাইন দেওয়ার সাথে সাথে ওর জ্ঞান এসছে। তো ওকে জিজ্ঞাসা করছে, এবার ও যখন জ্ঞান ফিরেছে, ন্যাচারালি ও তোর জ্ঞানের মধ্যে ছিল না, ও জানতো বা ঘরে, ও হসপিটালে কখন আসলো সেটা তো সজ্ঞানে আসেনি। ও বলছে যে আমি কোথায়? তখন বলছে আরে তোকে তো সকালবেলা থেকে ডাকছি, তুই কোনো উত্তর দিচ্ছিস না, আমরা বাধ্য হয়ে তোকে হসপিটালে নিয়ে এসেছি। বলে জানিস তো দিদি, ওই রাস্তায় না, এই বলে ওই রাস্তাটুকু বলেছে, বলেই না ও না আবার মনে হচ্ছে যেন ওর গভীর ঘুম ওকে জড়িয়ে ধরছে। আচ্ছা। হ্যাঁ, মানে ও মানে চোখ মেলতেই পারছে না। হ্যাঁ, তা ও পুবালি বলছে বাবা, ও হচ্ছে ছোটো বোনকে খুব ভালোবাসতো, বলছে বাবা ওর কী হলো গো, বাবাকে বলছে বাবা ওর কী হলো গো, এরকম হচ্ছে। তখন ডাক্তারকে জিজ্ঞাসা করছে, ডাক্তার বলছে যে ও কি খাওয়া দাওয়া কি অনিয়ম কিছু করে না, শরীরে এমনিতে কিন্তু রক্ত কম, শরীরে রক্ত কম, ওর অ্যানিমিয়া আছে, এরকমভাবে চললে কিন্তু মেয়ে আপনার অসুস্থই থাকবে। হ্যাঁ, পরে এটা অন্য ডেঞ্জারাস স্টেজে চলে যাবে, আপনি ছোটো মেয়ের খেয়াল নিন। তখন বলছে পুবালি বলছে, বলে না ও তো সবই ঠিকঠাক করে। বলে না, তাহলে ওর শরীর রক্ত কম কেন? মানে ব্লাড টেস্ট অনেক সব টেস্টগুলো করেছে আর কি, তাতে দেখা গেছে যে ওর শরীরে রক্ত কম। তো দেখবি যে ও অজ্ঞান হয়ে যাচ্ছে কেন? বলে শরীরে রক্ত কম এবং ও দুর্বলতার জন্যই জিনিসটা হচ্ছে। আপনি ওকে আমরা স্যালাইন দিচ্ছি, দেখুন 2 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। তো তারপরে 2 দিন ও হসপিটালে ছিল। 2 দিন হসপিটালের পর ওকে বাড়িতে নিয়ে আসা হয়েছে যথারীতি। বাড়িতে নিয়ে এসছে, সন্ধ্যাবেলা ওর মা রান্নাঘরে কাজ করছে, এমনি দুয়ারে উঠোনে মেয়েটি বসেছিল। আর পুবালি তখন সবে মানে কলেজ থেকে ফিরেছে, ঘরে ঢুকেছে। তোকে বলছে কিরে বোন শরীর কেমন আছে? ও না ওর বোন বলে এরকম চুলটা নিয়ে এরকম করছে, মানে আনমনা ভাব, মানে ওর সাথে যে কথা বলছে ও তার কিন্তু কোনো উত্তর দিল না। আচ্ছা। হ্যাঁ, ও না 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 করে নিজের মনে মনে কী সব বলছে। বলে বলছে দেখ মেয়েটা পাগল হয়ে গেছে, এমনি ইয়ার্কি মেরে বলেছে। এই যে পাগল হয়ে গেছে বলেছে, এতে না দেখা গেল স্বর্ণালী মানে ছোটো বোন প্রচণ্ড রেগে গেল। কি তুই আমাকে পাগল বললি? ঠাস করে পিঠের মধ্যে একটা বাড়ি লাগিয়ে দিয়েছে। আচ্ছা। এরকম রিয়াকশানে না ওদের বাড়ির কি পুবালির মা কেউই মানে অভ্যস্ত না, কারণ স্বর্ণালী আর পুবালি 2 বোনের মধ্যে খুবই মিল।
এরকম দিদির গায়ে কখনো ছোট বোন কখনো হাত হাত তোলেনি। তোলেন, আচ্ছা। হ্যাঁ, তো বলছে কি হলো ব্যাপারটা, তুই আমাকে মারলি কেন, তুই আমাকে মারলি, মানে এইভাবে পুরালি বলছে। স্বর্ণের বলছে চুপ করে থাক, ডাইনি, এরকম একটা বলবো মা। ও চুপ, ওর মাও চুপ হুম, করে খাটে গিয়ে শুয়ে পড়েছে স্বর্ণালী। আচ্ছা। যে ব্যাপারটা কি, মানে দুজনেই মুখ চাওয়াচাই করছে। হ্যাঁ, মানে এটা কি, কেন ব্যাপারটা এরকম কেন হলো। হ্যাঁ, আর এই সম্পূর্ণ ঘটনাটা ঘটছে, এটা কিন্তু পুবালির বাপের বাড়ির ঘটনা। এখানে কিন্তু বিয়ের পরে এসছে, এই আমাদের বাড়িটা হচ্ছে শ্বশুর বাড়ি, এটা ওর বিয়ের আগের ঘটনা। আর বলছে মা, ওর কি কিছু বাজে হাওয়া টাওয়া কিছু লেগেছে, মানে এরকম তো করে না সাধারণত, তাহলে এরকম কেন করছে। বলছে সেটা তো আমারও প্রশ্ন, মা বলছে আমি আমার মেয়েকে তো কখনো দেখলাম না এরকম। হ্যাঁ, এই দুদিনে ওর কি হয়ে গেল যে এরকম করছে ম্যাটারটা। যাই হোক, তো রাত্রিবেলা তখন কটা বাজে, 9টা 9:30 বাজে, বাবা এসছে বাড়িতে। ভাইটাই সবাই তখন যথারীতি বাড়িতেই রয়েছে, কাকা কাকিমা জ্যাঠা সবাই বাড়িতে। এবার তো সন্ধ্যাবেলায় যথারীতি সবাই বাড়িতে রয়েছে, ওর পুবালি ভাই কাকা কাকিমা জ্যাঠা সবাই। তা হঠাৎ দেখছে খাটের মধ্যে বসে জানলার দিকে তাকিয়ে একা একা স্বর্ণালী কার সাথে বেশ একটা কথা বলে যাচ্ছে। তা এবার ওর মা বলছে, এই মেয়ে, তুই জানলা ধারে কার সাথে কথা বলছিস, জানলা ধারে কে, কার সাথে এত বিড়বিড় করছিস দেখি। যেই দেখি বলতে গেছে, হাতের সামনে একটা বইটা ছিল, বইটা নিয়ে ঠিক ওর মায়ের কপালের মধ্যে বাড়ি। আচ্ছা, তোমাকে বলেছি না আমাদের মাঝখানে কথা বলতে আসবে না। দেখে না ওর মা রীতিমতন ভয় পেয়ে গেছে, মানে ওই যে বাড়িটা দিয়েছে, বইয়ের বাড়িটা পুরো ডাইরেক্ট চোখের মধ্যে এসে লেগেছে ওর মায়ের। আচ্ছা। এরকম কিন্তু করার কথা না। হুম, হ্যাঁ, ওর মা বলছে, ও মা, এ কি সর্বনেশে মেয়ে, আমাকে মারলো। হ্যাঁ, তোর আজকাল হাত পা বেড়েছে, তোকে এইসব বুদ্ধি কে দিচ্ছে, তুই এসব করছিস, তুই সেদিনকে দিদিকে মারলি, আমি তোকে কি জিজ্ঞাসা করেছি, আমি যে তুই কার সাথে কথা বলছিস। হঠাৎ দেখছে স্বর্ণালী বলছে, কই মা, আমি তো কারোর সাথে কথা বলছি না, কি হয়েছে, তোমাকে মেরেছি বলছো, কোথায় মেরেছি। মানে ও কিন্তু আবার নিজের মধ্যে ফিরে আসলো, মানে একটু আগে যে মারলো সেটা এখন আর ওর মনে নেই। মনে নেই। ও বলছে, কই তোমাকে আমি মেরেছি কোথায়, এ কি তোমার চশমাটা এরকম হয়ে গেছে, চশমা ওর মা চশমাটা বেঁকে গেছিলো একটা সাইড। হ্যাঁ, বলছে এ কি তোমার লেগেছে নাকি, কি করে লাগলো। তো বলছে, তুই মজা করছিস আমার সাথে, তুই এইমাত্র তো বইটা দিয়ে আমাকে মারলি। বলে, ছি মা, আমি তোমাকে মারতে পারি। মানে ও কিন্তু পুরোটাই হয়ে গেল যে কি হয়েছে ওর সাথে, বেমালুম কিন্তু ভুলে গেছে। এবার তারপরে সন্ধ্যাবেলা যখন ওর বাবা বাড়িতে এসছে, ওর বাবাকে না ওর মা পাশের ঘরে নিয়ে কথা বলছে। আচ্ছা, যে দেখো, ওর না কেমন জানি করছে, সেদিনকে ওকে একটা থাপ্পড় মেরে দিল পিঠে, আজকে আমাকে বই ছুঁড়ে মেরেছে জানো। বলে সব বিষয় মেয়েদের সাথে যাও কেন কথা বলতে, ও কার সাথে কথা বলছে, মেয়েরা তো এখন বড় হচ্ছে, তোমার সব বিষয়ে তো কথা বলার দরকার নেই। বলে আমি কথা বলেছি কোথায়, আমি তো জিজ্ঞাসা করেছি ও জানলার বাইরে দিয়ে কার সাথে একা একা কথা বলছে, কেউ তো ওপার প্রান্তে ছিল না। হ্যাঁ, তখন ওর বাবা বলছে, দাঁড়াও দেখছি ঘটনাটা। ওর মোবাইলটা দেখেছো, ওর মোবাইলে কার সাথে কথা বলছে, মোবাইলেও তো কথা বলতে পারে, তোমার হয়তো মনে হয়েছে জানলা দিয়ে কথা বলছে। বলে না, আমি কি এতটা পাগল যে বুঝতে পারবো না কে মোবাইলে কথা বলছে আর কে জানলা দিয়ে একা একা কথা বলছে। তো এর সময় যাই হোক, ওর বাবা ঘরে গেছে, ওর ঘরে ঢোকা মাত্র ওর বাবাকে বলছে, মানে ও কিন্তু দিব্যি ঠিকঠাক ছিল, হ্যাঁ, তুই এসছিস কেন, তুই ঘরে এসছিস কেন, তুই কেন আসবি। মানে ওর বাবাকে রীতিমতন তুই তুকারি করে গালিগালাজ। হ্যাঁ, ওর বাবার সামনে এসছে, ওর বাবাকে মুখ থেকে থুথু চেটাচ্ছে, তুই যাবি কি যাবি না, যাবি কি যাবি না। হ্যাঁ, তখন ওর মা বলছে, দেখলে দেখলে দেখলে, দেখো দেখো ওকে কে সব কি শিখিয়েছে দেখো। বলে, এই তুই কী করছিস, তোর কী হয়েছে সোনা, ওকে সোনা সোনা বলে ডাকতো, কী হয়েছে সোনা, আমি তো কিছু বলিনি, যা যা বলে হাতের সামনে না কিছু একটা ছিল ওর,
ঠিক আছে, সেইটা বোতল, জলের বোতল ছিল, ওইটা ওর বাবার ঘাড়ের মধ্যে ছুঁড়ে মেরেছে, বাবার ঠিক কাকনি করে, তাক করে। আচ্ছা। একটুর জন্য লাগেনি, বোতলটা গিয়ে লেগেছে, বোতলটা গিয়ে পড়লো গিয়ে আয়নার মধ্যে, কাচের আয়না, আচ্ছা। আয়নাটা গেল ভাঙলো, মানে ওখানে চিড় ধরলো, মানে এতটা জোরেই ছুঁড়েছে বোতলটাকে। আমি এখান থেকে যাব, আমি এখানে থাকবো না, এই করে জানলাটা ধরে, মানে রীতিমতন জানলা বেয়ে 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 সে উপরে উঠবে, মানে এরকম একটা ব্যাপার। মানে এই ধরুন খাট রয়েছে, এদিকে ওর বাবা দাঁড়ানো, মা দাঁড়ানো, এদিক দিয়ে বেরোনোর রাস্তা, এদিক দিয়ে তো বেরোতে পারছে না যেহেতু ওর বাবা মা দাঁড়িয়ে রয়েছে। ইতিমধ্যে ওর বড় বোনও এসছে, চিৎকার চেঁচামেচি শুনে ও দেখা যাচ্ছে জানলাটা দিয়ে বেয়ে 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 মানে উপরে উঠবে, মানে এমন একটা করছিল, মনে যেন জানলা দিয়েও বেরিয়ে যেতে চাইছে, এরকম আচ্ছা। একটা। যে এই তুই কী করছিস, তুই এরকম করছিস কেন? এরই মধ্যে ওর বাবা ওকে নামাতে গেছে, তুই নাম, আই আসবি না আসবি না, মানে বাবাকে মানে পা দিয়ে লাথি দেখাচ্ছে, ওর বাবাকে লাথি দেখাচ্ছে। ও পুবালি বলছে, শোন বোন, তোর কী হয়েছে, তুই এরকম কেন করছিস, তোর এরকম তো তুই মেয়ে ছিলিস না, তুই এরকম করছিস। এই সময় ওর কাকা এসছে, কাকা কাকিমা, কী হয়েছে, এত চিৎকার কিসের? বলে দেখো ও যা নয় তাই গালিগালাজ দিচ্ছে, বলছে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে, এইসব করবে, তুমি দেখো। সে ওকে যখন ওখান থেকে নামিয়ে আনতে গেছে, ওর কাকিমা খাটে উঠেছে, খাটে উঠে ওকে নামাতে গেছে, কাকিমার চুলের মুঠি ধরে এরকম ফেলে দিয়েছে খাটের মধ্যে। এবার ওই মেয়েকে ছাড়াতে গেছে বাবা, ওর কাকা, ওর ভাই, পুবালি, এতজন, কাকিমাকে উদ্ধার করতে পারছে না, মানে চুলের মুঠিটা ধরে চুলের মুঠি ধরে খাটের মধ্যে এরকম ফেলে রেখে দিয়ে বুকের উপরও বসে রয়েছে। ও বাবা, ভয়ানক ব্যাপার তো। আমি ছাড়বো না, মানে এত জোর মিলে ধরেছে, ওর কাকিমা, ওই কাকা, ওর ভাই, ওর বাবা, পুবালি, 4 জন মিলে একটা মেয়েকে ধরেছে, সে ছাড়াতে পারছে না। লাস্টে কি করেছে পুবালি, কি করেছে, ওর চুলের মুঠিটা ধরেছে, ধরে পিছন থেকে গায়ে যত জোর আছে, আর ওর বাবা কি করেছে, এরকম গলাটা এইভাবে ধরেছে, চল নিয়ে হাতটা বেঁকিয়ে দিয়েছে, দুজনে মিলে এরকমভাবে টেনে ওকে খাটের মধ্যে, খাট থেকে নিচে ওকে নামিয়েছে। আচ্ছা। কাকিমা তো মানে ওখানেই ওর নিঃশ্বাস, ওখানেই দম, ওখানেই বেরিয়ে যায়, বুকের উপরে বসেছিল ওর কাকিমার। আচ্ছা। হ্যাঁ, তো ওকে যখন তুলেছে কাকিমা মানে এরকম এরকমভাবে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, মনে ভেবেছিল তখনই মরে যায়, মরে যাওয়ার মতনই সিচুয়েশন। মানে ওই মোমেন্টে সেভ না করলে উনি হয়তো মারাই যেতেন। হ্যাঁ হ্যাঁ, আমাকে পুবালি তাই বলছে, বলে জানো বোনকে আমি আটকাতে পারছিলাম না, আমি মনে হচ্ছে ওইখানে ওই স্পটে কাকিমাকে আমি হারাবো, কাকিমা মারা জোর যাবে। বেড়ে গেছিল। হ্যাঁ, বলে এত জোর আমার বোন কোথা থেকে পাচ্ছে, হ্যাঁ, এরকম জোর, মানে পুরুষ মানুষের গায়ে মনে হয় এত জোর জোর থাকবে না। থাকবে না। হ্যাঁ, তখন এইটা নিয়ে না ওরা খুব চিন্তায় পড়লো, এরকম এরকম ব্যাপারটা কেন কেন এরকম করছে। যখন সব কিছু শান্ত হয়েছে, ওকে নিয়ে না ঠাকুর ঘরে নিয়ে গিয়ে ওকে বসিয়ে দিয়েছে, ঠাকুর ঘরের সামনে ওকে বসিয়ে রেখেছে, বসে বলছে এখান থেকে তুই উঠবি না, ওকে বলছে। হঠাৎ কিছুক্ষণ পর দেখি ও বলছে, নিজেই বলছে, যখন পুরোপুরি ম্যাটারটা স্বাভাবিক হয়েছে, পরে বলছে কিরে তুই এরকম কেন করছিলিস, তোর কি হয়েছে, তোর কি অসুবিধা, তুই কাকিমাকে এরকম করছিস, আমাকে মারলি, মাকে মারলি। হঠাৎ দেখি ও নিজেই বলছে, বলে আমাকে কখনো ওর থেকে আলাদা করবি না, আমি মা ভবতারিণী। মা ভবতারিণী? হ্যাঁ, আমাকে যদি আলাদা করিস ওর থেকে, তুই কিন্তু তোর বোনকে বাঁচাতে পারবি না। আচ্ছা, এরকম একটা কথা বললো। এটা স্বর্ণালী বলছে অন্য একটা কণ্ঠস্বর? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তে পুবালি না কিছুক্ষণ তাকিয়ে আছে, বলছে ও মা ও কী বলছে, তখন ওর মা বলছে ভগবান কখনো এরকম করতে পারে, ওর নিছকই অন্য কোনো ব্যাপার আছে, এটা কিছু একটা ওর মধ্যে অন্য কোনো ব্যাপার আছে, এটা ভগবান এরকম করবে না। ওর বাবার সাথেই কথাবার্তাগুলো বললো, জানো এরকম এরকম ব্যাপার। প্রায় যখন এমনিতে ওর বোন খুব ঠাকুর দেবতা নিয়ে থাকতো, মানে যখনই যেখানে পুজো পাজি পুজো হচ্ছে সেখানে গিয়েও বসে থাকতো, ঠিক আছে, মায়ের খুবও জ্বালা ছিল বলা যায়। তাই এবার পুবালি বলছে ওর বাবাকে যে বাবা ওর না কারোর এটা দেখাতে হবে, ওর মধ্যে আমি
দু রকম জিনিস দেখতে পাচ্ছি। যখন ভালো থাকে সেটা অন্য রকম, আর যখন খারাপ থাকে সেটা অন্য রকম। কিন্তু ও মানুষটা না, মানে ও তোর বোনকে ভালো মতন হ্যাঁ, চিনবে, একদম। ওর বোনের যে চলা ফেরা সেটা অন্য রকম। কিন্তু ও যখন ভালো থাকছে, যখন খারাপের চাইতে ভালো থাকছে, তখন কিন্তু ওর মধ্যে একটা অন্য রকম আবির্ভাব, আধ্যাত্মিক ভাব, এইরকম ও, একটা আচ্ছা, ব্যাপার। আচ্ছা, আচ্ছা। কেন ওর বোনকে দেখেছে ঠাকুর ঘরের সামনে গিয়ে এরকমভাবে নমস্কার করে করে কি জানি বলছে মার কাছে, ঠিক আছে? তখন ও বলছে আমি তো অনেক দিন ধরে লক্ষ্য করছি, এই ভালো থাকে এই খারাপ থাকে, কিন্তু আমি যে আমার বোনকে চিনি ও কিন্তু সে নয়। আচ্ছা। একদিন সন্ধ্যাবেলা উঠোনে বসে আছে, সে ওরকমই চুল মেলা দিয়ে। তো মা বলছে পুবালি এই খাবারটা করেছি এটা তো পাত্রে ঢেলে রাখতো। হঠাৎ দেখি ও পাশ থেকে ঠাকুরের যে গান হয় ওরকম গান জুড়ে দিয়েছে। আচ্ছা। হ্যাঁ, হুম। এবার দেখুন আমরা একটা কথা বলি যে ভর পায়, হ্যাঁ, হ্যাঁ। মানুষের ওপর ভর, ভরটা কিন্তু ওইভাবে সারাক্ষণ থাকতে পারে না থাকতে কোনো পারে মানুষের না। ওপর। এক সেকেন্ডের ব্যাপার, হুম, ইফ আই এম নট রং, হুম, এক সেকেন্ডের ব্যাপার। সারাদিন কোনো মানুষের ওপর, আর ভগবানকে ওরকম ভর পাওয়া কিন্তু চারটিখানি কথা না। ওরা ঠিক করলো যে এক ঠাকুরমশাইয়ের সাথে ওর দেখা যোগাযোগ করবে। যোগাযোগটা করবে। তো ওদের নিকটবর্তী যেই মন্দির ছিল সেই মন্দিরে রোজ এক ঠাকুরমশাই এসে পূজা অর্চনা করতেন। এবার ওনার কাছে এই পুবালিকে নিয়ে যাবার কথা বলে মনস্থির করেছে। ওর কিন্তু অন্য সময় সব সময় মন্দির গির্জা চলে যাবে, কোনো অসুবিধা নেই। সেদিনকে কি হয়েছে না, আমি যাব না, আমার শরীর ভালো নেই। স্বর্ণালী বলছে আচ্ছা। আমার শরীর ভালো নেই। শরীর ভালো কেন, শরীরে কি হয়েছে? না যাব না, যাব না, ভালো লাগছে না। না তুই তো মন্দিরে যাওয়ার হলো তো তুই এক পায়ে খাড়া, হুম। আর তুই আজকে কেন বলছিস তুই যাবি না? তখন ওকে ও বলছে বলে আমার মন চাইছে না, যাব না, তোর কি? হ্যাঁ। এইভাবে মানে তখন না একটা ঝগড়ার সৃষ্টি আচ্ছা। রীতিমতন। হ্যাঁ, তখন পুবালির মা বলছে শোন ওকে একা বাড়িতে রেখে দে, থাক, ঠাকুরমশাইকে বরঞ্চ নিয়ে আসি এখানে, তুই থাক ওর সাথে, ঠাকুরমশাইকে বলি একটু আমাদের কাছে আসতে। ও কী করে গিয়ে দরজা বন্ধ করে দেয় স্বর্ণালী নিজের ঘরে। এবার ওর মা কী করে, মার ওর মাথায় একটা প্ল্যান আসে, মা কী করছে তালা চাবি বার করে ওকে ঘরের মধ্যে থেকে বাইরে থেকে তালা দিয়ে চলে যায়, মানে যাতে মেয়ে বেরোতে না পারে। বেরোতে না পারে। আর সঙ্গে কি ওর দিদি থেকেই যায়? ওই না দিদি যায়, দিদি ওর মার সাথেই গেছে। মন্দিরে গেছে। হ্যাঁ, যেহেতু তালা চাবি মেরে দিয়েছে তাহলে ভয় নেই, ভয় নেই, ও বেরোতে পারবে। বেরোতে পারবে না। হুম। এবার গেছে তো ঠাকুরমশাইকে গিয়ে এই কথাগুলো বলেছে। তো বলছে মেয়েকে নিয়ে আসলেন না? এবারে দেখুন মেয়ে তো আসতেই চায়, কিন্তু ওর কি হয়েছে এখনও আসতে চাইছে না। আচ্ছা। তখন ঠাকুরমশাই বলছে ঠিক আছে, আমি পুজো না সারে তো যেতে পারবো না, মন্দিরের কাজ সারবো, যেতে যেতে 8টা হবে। তো বলছে ঠিক আছে ঠাকুরমশাই আপনি আসুন, কোনো অসুবিধা নেই। তা 8টা 8:30 নাগাদ ঠাকুরমশাই যায়, সব কিন্তু ঠিকঠাক, ও ভিতরে রয়েছে। যেই ঠাকুরমশাইকে দেখেছে ওনা অন্য রকম, কি বলছে দেখুন না, ওরা না আমাকে আটকে রাখে ঘরের মধ্যে, আমাকে কোথাও যেতে দেয় না, আমাকে বেরোতে দেয় না, হ্যাঁ আমাকে না মারে, ওর বোন এটা বলছে। হুম। পুবালি বলছে আমরা তোকে মারি? তুই তো সেদিন মেরে মার কপালের মধ্যে প্রায় চোখটাই তুই নষ্ট করে দিতিস, তুই আমাকে সেদিন মারলি, তুই কাকিমা সেদিন গলা টিপে ধরেছিলিস, তুই উল্টা আমাকে বলছিস আমি তোকে মারি? তারপরে এই যে মা ভবতারিণীর ব্যাপারটা সেটাও বলেছে। হুম। তখন দেখি ও বলছে স্বর্ণালী, যে সে বলছে আমি মা ভবতারিণী, আমি কাউকে মারতে পারি না, তোরা আমাকে আটকে রাখছিস সেখানে, আমি তো সবার দৌড়ে দৌড়ে যেতে চাই, তোরা আটকে রাখছিস আমাকে। মানে খুবই অদ্ভুত ব্যাপারটা। হ্যাঁ, এর ওর মা ওর বোন না পাজেল। ঠাকুরমশাই ওকে এইভাবে দেখলো, দেখে নিয়ে বলছে শোনো তোমার নাম কি বলো তো, মাথায় হাত বুলাচ্ছে এভাবে, একদম নর্মাল, আমার নাম স্বর্ণালী। হুম। কোন ক্লাস? বলে এই তো আমি এইচএস দেব।
কি হয়েছে তোমার, কি অসুবিধা? কোনো অসুবিধা নেই তো। কী ব্যাপার, আজকে মন্দিরে পুজো নেই, আজকে আমাদের বাড়িতে? বাবা। হঠাৎ নর্মাল, মানে একদম ওই তখন কথা হ্যাঁ, বলছে। হ্যাঁ। এখন না ওর দিকে তাকিয়ে কিছু বুঝতে পেরেছি। তা পড়াশোনা কেমন চলছে? ভালো 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 ভালো, এরকম ঠিক আছে, তুমি পড়াশোনা করো। এই বলে ওর মাকে বলছে আপনি বাড়ি আসুন। ওর মা বাইরে গেছে। মানে দেখুন, আপনি যে বলছেন মা ভবতারিণী, বা ওকে যে আমি করলাম, মানুষকে যদি ওর মনে হচ্ছে যে ওর মধ্যে মা ভবতারিণীর রূপ রয়েছে, সেটা তো অনেক ভালো, অনেক পুণ্য। মা ভবতারিণী কিন্তু ওইভাবে সহসা কাউকে দেখা দেবে না। আপনার মেয়েকে যে বেছে নিয়েছে, মনে করবেন ঘোর বিপদ থেকে আপনার মেয়েকে উদ্ধার করতেই এসছে, এটা কোনো খারাপ কোনো ব্যাপার নেই। তখন ওরা বলছে সব কিছু, যে দেখুন ও তো হঠাৎই এরকম ব্যবহার করছে। এবারে দেখুন, সেটা আপনারা সেরকম হলে কোনো সঠিক বা কোনো উচ্চ তান্ত্রিক বা অনেক কিছু আছে, তার সাথে আপনি দেখা করুন, কথাবার্তা বলুন, কিন্তু সাবধান। কেন এইসবে যেরকম ভালো থাকে, খারাপটা বেশি থাকে। ভালো করতে গিয়ে আপনি খারাপের কাছে চলে যাবেন না। এবার এইসব তো ওর মা জানা পড়ে বলছে, তান্ত্রিক তান্ত্রিক দিয়ে কী করবো, ও তোমার মেয়েকে মেরে ফেলবে। বলে না না, সব তান্ত্রিক কি সমান? আমাদের ঠাকুরমশাইদের মধ্যে, পুরোহিতের মধ্যেও তো অনেক রকম শ্রেণী আছে, ভাগ আছে, ভালো খারাপ সব আছে। ওইটা বেছে নিলে ভুল করবেন। কিন্তু যা মনে হচ্ছে আপনার মেয়ের মধ্যে 2 রকম জিনিসের বাস আছে। 2 রকম জিনের? 2 রকম প্রকারের জিনিসের বাস আছে। ও আচ্ছা। 2 রকম, মানে 2 প্রকৃতির বাস আছে আচ্ছা আপনার মেয়ের উপর, আমার এটা মনে হচ্ছে। আপনি পারলে ওকে তারাপীঠে নিয়ে যান। এইটা শুনে তোর মার ওখানেই কপালে হাত। তারাপীঠে নিয়ে যাব, আমার মেয়ের কি হয়ে গেল? তারাপীঠে এখন কার কাছে নেবে, কি নেবে, তারা কে কেমন কিছুই তো জানে না, ভালো মন্দ। হ্যাঁ, এবার কি করে বুঝবে যে কে ভালো কে খারাপ? তখন এই ব্যাপারটা না, ওর বাবা যখন বাড়িতে আসে, তখন বাবাকে সব কিছু বলে যে ঠাকুরমশাই এসে এই বলেছে। বলে দাঁড়াও তো, দাঁড়াও, আমাকে ব্যাপারটা ভাবতে দাও, কিভাবে কি করা যায় দেখে নিচ্ছি। এই রাত্রিবেলা বসে কথাবার্তা বলছে, রাত্রিবেলা সবাই খেতে বসবে, দেখছে ব্যাস, হঠাৎ দেখছে কি দরজাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। বাইরে কোনো ঝড় বৃষ্টি নেই, শুধু মনে হচ্ছে ওর বাড়িটার চারপাশ দিয়ে হাওয়া। ও হ্যাঁ, মানে দমকা হাওয়া। সে পর্দা টর্দা মানে থালা বাসন মানে ফেলে দেবে, এরকম এরকম জটিলতম হাওয়া, মানে ঘোর হাওয়া, এরকম হাওয়া। তো বলছে, পুপালি বলছে, মা ঝড় আসবে নাকি এরকম? হ্যাঁ, বাইরে তো কোনো মেঘই নেই রে। হঠাৎ দেখা যাচ্ছে ওর বোন খাটের মধ্যে বসে একা হাসছে। আর মাঝে মধ্যে দেখছে ওর গলা থেকে কিরকম একটা বাচ্চা মেয়ের আওয়াজ পাচ্ছে। বাচ্চা মেয়ের আওয়াজ। এইটা দেখা মাত্র ওর বাবা না এটা দেখছে, লক্ষ্য রাখছে, মেয়ে এরকম করছে, কি ব্যাপার? ওর বাবা প্রথমে ভাবলো কি নিশ্চয়ই পড়াশোনায় কিছু গোল্লা মেরেছে, পরীক্ষা গেছে, সেটা মনে হয় কাটানোর জন্য এরকম করছে, মানে ওগুলোকে ধামা চাপা দেওয়ার জন্য। তারপরে চিন্তা করছে এত দূর, হ্যাঁ এটা তো অন্যরকম লাগছে। দেখছে খাট থেকে নেমে দেয়ালের মধ্যে গিয়ে মেয়েটা নিজের কপাল ঠুকতে আরম্ভ করেছে। যে করছিস কি বলে ওর বাবা ওকে সরাতে গেছে। ওর বাবাকে এইভাবে একটা ধাক্কা মেরেছে, চা। ওর বাবা ওই মেয়ের ধাক্কায় অন্তত 10 হাত ছিটকে পড়েছে। মানে ওর হঠাৎ অত গায়ে জোর। তুই আবার এসছিস, তোকে বলেছিলাম তুই আসবি না, তুই আবার এসছিস। এইটা না, তখন ওর বোন পুবালি ভাবছে না এ তো সঠিক ব্যাপার না। ওর মা মনে করছে বাবা এই মেয়ে তো আমাদেরকে মেরে ফেলবে।
এরকম করছে। এবার স্বর্ণালীর একজন বয়ফ্রেন্ড ছিল, মানে সাম্প্রতি ওর সাথেই বিয়ে হয়েছে, যাই হোক। তা ঘটনাচক্রে ও কিভাবে এসে যায় বিশ্বাস করবে না, কেউ জানে না, মানে কারুর এটা ধারণার বাইরে। ও ঘর থেকে বেরিয়ে গিয়ে ওই ছেলেটার গলা ধরেছে। আচ্ছা, তুই এসছিস, তোকে আজকে ফেলবো, তোরই তো খোঁজে আমি ছিলাম, তোকে তোকে মারবো বলে আমি এসেছি, নিজের হ্যাঁ। বয়ফ্রেন্ডকে বলছে? হ্যাঁ হ্যাঁ, বাবা। তোকে মারবো, আচ্ছা, তুই হচ্ছিস আসল, তোকে মারবো বলি তো আমি এসছি, মানে তুই হচ্ছিস আসল কালপ্রিট, এরকম এরকম ভাবে বলছে। এবার ও তো মানে ভ্যাবাচাকা খেয়ে গেছে, বলছে ও মা এরকম হলো, মানে এমনভাবে ওকে ধরেছে যে ওকে ছাড়তে পারছে না, সেই নখের আঁচড় গালে, চোখে, গলায়। তারপরে ওর মা, ওর বাবা, পুবালি, তিনজন মিলে কোন রকমে ওকে ওখান থেকে সরিয়েছে। সে সরিয়েছে, ওর বয়ফ্রেন্ডকে মারলো একটা লাথি কোমরের মধ্যে। হ্যাঁ, তখন পুবালি বলছে শোনো রাজীব, তুমি এখন এখান থেকে চলে, রাজীব মানে ওই ছেলেটার নাম রাজীব, রাজীব তুমি এখান থেকে যাও, ওর এখন ঠিক নেই, ওর শরীর ভালো নেই। বলে না না আমি যাব, মানে ও আমাকে মারলো কেন, আমাকে বলছে শেষ করে দেবে, কেন, আমি কি ক্ষতি করেছি, ওরকম বলছে কেন। বলছে এবার কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না। আর ছেলেটা যথেষ্ট ভালো, ছেলে যথেষ্ট মেয়েটাকে ভালোবাসত। এবার যখন ওকে রুমের মধ্যে নিয়ে যাচ্ছে, রীতিমতন ও কিন্তু ঘুরে ঘুরে ওই ছেলেটার দিকে তাকাচ্ছে আর গালি দিচ্ছে। আচ্ছা, খুব বিশ্রী ভাষায় গালি, মানে ওরকম গালি কিন্তু এরা কোনোদিনও শোনেনি। আর এরকম ভাষা ওদের বাড়িতে আলোচনা বা কেউ ব্যবহারও করে না। আচ্ছা, এবার ওর কাকিমাদের শুনে বলছে যে এই মেয়েকে কিন্তু বাড়িতে রাখা মানে আমাদের কিন্তু ক্ষতি, ওকে বাড়ি থেকে অন্য কোথাও নিয়ে যাও, নইলে মেন্টাল হসপিটালে ভর্তি করাও, আমাদের বাড়িতে এটা রেখো না। এটা কে বলছে? এটা ওর কাকিমা বলছে। ওর মাকে? হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে এখন তো কাকিমাকে তো চেপে ধরে রেখেছো না, ওর কাকিমা তো মরে যেত। হ্যাঁ হ্যাঁ। এবার কাকিমা তো ভালো মতন জানে যে ওর সাথে কি হয়েছে, কি করেছে এই মেয়েটা। তাই বলছে যে ওকে এখান থেকে নিয়ে যাও, কারণ ও জানে হয়তো আবার অ্যাটাক করলো, বলা তো যায় না। হ্যাঁ, নিজে বয়ফ্রেন্ডকে যে এইভাবে মারতে পারে, ধরে রেখেছে, তা ওকে তো না মারতে কোনো ব্যাপারই, ওকে তো একই বাড়ির মধ্যে থাকছে, একই ছাদের তলায়। তখন বলছে, মানে পুবালির মা বলছে, বলে দেখো এইভাবে বলো না, আমার মেয়েটা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, আমরা কি চাই যে কারোর ক্ষতি হোক? স্বাভাবিক। হ্যাঁ, তুমি তো ওকে ছোটোবেলা থেকে দেখছো, ও কি কখনো তোমাকে এরকম কখনো করেছে? হ্যাঁ, তখন কাকিমা বলছে যে কি করেছে না করেছে জানি না, আমার বাড়িতে ছোটো ছোটো ছেলে মেয়ে আছে, ওদের যদি ক্ষতি ওর প্রতি হয় তখন কি করবে, সে দায়ভারটা কে নেবে? এবং যে যার নিজেরটা বুঝবে, তাই না, যে যার নিজেরটা বুঝবে। তখন বলছে, পুবালি বাবা বলছে যে তোমরা একটু চুপ করো, আমি দেখছি কোথা থেকে কি করা যায়, তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো না, লাভ কিছু হবে না। হ্যাঁ, তা ওর বয়ফ্রেন্ড ভাবছে যে রাজীব আর কি, সে তখন ওখানে রয়েছে, ওখান থেকে যায়নি। তো রাজীব বলছে যে কাকিমা ওর কিন্তু ঠিকঠাক লাগছে না, মানে যা আমি ওকে দেখলাম, ও এরকম রুদ্রমন্ত্রী কেন ধারণ করলো, ওকে কেউ কিছু খাইয়েছে নাকি? এভাবে বলছে, কেউ কিছু খাইয়েছে ওকে? মানে কি খাওয়াবে বাবা, ও তো বাড়িতেই থাকে, ও তো কারোর বাড়ি খুব একটা যায় না, একদম। স্কুলে যেত, স্কুলটাও বন্ধ এখন। হ্যাঁ, বলছে না এরকম তো, মানে অনেক দিন ওই স্কুলে যাতায়াতের পথেই আর কি ছেলেটির সাথেও দেখা হতো, যেহেতু ছেলেটির সাথে দেখা সাক্ষাৎ নেই, ফোন করলে ফোনও ধরছে না, ওর জন্যই ছেলেটি বাধ্য হয়ে বাড়িতে এসছে। হ্যাঁ, তারপরে তো দেখেছি এরকম অবস্থা। তখন ও বলছে, বলে না, তখন এই পুবালি সোনালি যে মা, সে বলছে ওকে যা বলেছে ওটাই করতে হবে। তখন ছেলে জিজ্ঞেস করছে কে কি বলেছে, মানে ঠাকুরমশাই বলেছে ওকে তারাপীঠে নিয়ে যেতে। হ্যাঁ, হঠাৎ দেখি পাশের ঘর থেকে বলছে মা মা ভবতারিণী, মা ভবতারিণী, মা আমায় রক্ষা করো মা। হ্যাঁ, মা আমায় রক্ষা করো মা। আচ্ছা, এই যে মা ভবতারিণীর নাম নিচ্ছেন এখনো, ওটা কি ওর নিজের গলায় নাকি? না, ওর নিজের গলায়। নিজের গলাতে? হ্যাঁ। আচ্ছা,
মাঝখানে একবার শোনা গেছিল যে বাচ্চার গলায় কেউ কথা বলছে। হ্যাঁ, সেটা তো বললেনই আপনি। হ্যাঁ, এইটা পুরো স্বর্ণালী নিজের গলাতেই বলছে, আচ্ছা। মা মা ভবতারিণী, মা রক্ষা করো। এটার বাবা মা সবাই একটা না কনফিউজ সিচুয়েশনের মধ্যে পড়ে গেছে। দেখো, এই জিনিসটা যদি বাইরে প্রচার হয়ে যায়, জিনিসটা খুব বাজে। বাজে। হ্যাঁ, খুব বাজেই হয়ে যাবে। পরক্ষণে ভাবলো হয়তো এই ছেলেটার সাথে হয়তো সম্পর্ক আর থাকবে না। কারণ ছেলেটার বাড়ির পরিবার যখন জানবে যে এরকম এরকম ব্যাপার হয়েছে, স্বাভাবিক ওকে অ্যাকসেপ্ট নাও করতে পারে। একদমই তাই। এবার ওর জন্যই বেসিক্যালি ওকে বলছিল তুমি এখন এখান থেকে যাও। যাও। কিন্তু ছেলেটা সত্যিই ভালো। ছেলেটা বলছে যে তারাপীঠে নিয়ে যেতে বলছে, তা আপনি যাননি কেন? ওকে নিয়ে চলুন, আমিও যাব। আচ্ছা। হ্যাঁ, তখন পুবালির বাবা বলছে, না তুমি অন্য বাড়ির ছেলে, তোমার বাবা মা এই নিয়ে চিন্তা করবে, হ্যাঁ। তোমাকে আমি এর মধ্যে কখনো টানতে পারি না। তুমি যেরকম আছো, তুমি আসছো এই বাড়িতে ঠিক আছে, কিন্তু তোমাকে নিয়ে আমি ওখানে যাব না। এটা আমাদের ফ্যামিলির সমস্যা। আমার মেয়ের এখনো তোমার সাথে বিয়ে হয়নি, অতএব তুমি এই ব্যাপার নিয়ে চিন্তা করবে না। আমারটা আমাকে বুঝতে দাও কি করি। ঠিক করলে একদিন ওরা তারাপীঠ যাবে। মেয়েকে কিন্তু জানায়নি। এবার তারাপীঠে যাবে, বড় মেয়ের আবার সামনে কলেজের মানে এক্সাম ছিল, ফার্স্ট ইয়ার এক্সাম। ও বলছে, বলে বাবা তুমি ওকে নিয়ে যাও, আমার কোনো অসুবিধা হবে না, বাড়িতে তো কাকা কাকিমা রয়েছে। এবার ওর কাকা বলল যে না না, তুই একা যাবি কেন, আমরাও যাব। হ্যাঁ, ওর কাকা জ্যাঠা, পুবালির বাবা, পুবালি, এই তিনজন ছেলেই গেছিল। ওর মাও যায়নি, কারণ মেয়ের সামনে পরীক্ষা রয়েছে, খাবার দেওয়া থোয়া অনেক কিছুই ব্যাপার তো থাকে। ঘর পুরো তো কাকিমা তাও বলেছিল, বলে তুমি যাও, আমাদের ঘরে খেয়ে নেবে। কিন্তু ওই যে বলেছে তোমার মেয়েকে এখান থেকে নিয়ে যাও, তোমার মেয়েকে এখানে রাখলে আমাদের পরিবারের একটা, ওটা না ওর মার খুব কানে লেগেছে। ওর জন্য বলেছে না, আমার মেয়ের খেয়াল আমিই রাখবো। হ্যাঁ, তা গেছে যখন, ওর মেয়েকে জানায়নি কিন্তু যে তারাপীঠ যাচ্ছি। ট্রেনে উঠেছে, সব কিছু ঠিকঠাক আছে। যেই আপনার ওই স্টেশনের কাছাকাছি এসছে, হঠাৎ বলছে, ট্রেনের মধ্যে বসেই বলছে, এখানে কেন এসছি আমরা এখানে কেন এসছি? মানে রামপুরহাটে যখন, রামপুরহাটে আমরা এখানে কেন এসছি? চল, তোর সাথে কথা আছে। না, যাব না, ট্রেনটা কখন ছাড়বে, বাড়ি যাব। আচ্ছা, একটা কথা আমি এখানে একটু জানতে চাই। যখন রওনা দিয়েছিল কলকাতা থেকে তারাপীঠের উদ্দেশ্যে, তখন ওটা কি স্বর্ণালীকে বলা হয়েছিল যে আমরা তারাপীঠ যাচ্ছি? না আচ্ছা, না সেটা বলা হয় না না না, আমি প্রথমেই বললাম যে এটা ওকে জানানো হয়নি যে আমরা তারাপীঠ যাব। ওরা যে তারাপীঠ যাবে সেটা জানানো হয়নি। স্বর্ণালীর বাবা, স্বর্ণালীর কাকা জ্যাঠা আর স্বর্ণালী, এই চারজন গেছে। স্বর্ণালীকে নিয়ে মোটমাট ওর তিনজন গার্জিয়ান ওর সাথে গেছে। যেই রামপুরহাট স্টেশনে ট্রেন দাঁড়িয়ে গেছে, ও বলছে ট্রেন থেকে নামবে না। সব প্যাসেঞ্জার নেমে গেছে, ও তখনও কিন্তু ভিতরেই বসে রয়েছে। না না, চল চল, তোকে যেতে হবে, দরকার আছে, চল চল, আমরা নামবো, তুই কি ট্রেনে বসে থাকবি? না, আমরা বাড়ি কখন যাব? এই তো যাব, 1 ঘন্টার মধ্যে পুজো দিয়েই বাড়ি যাব। এও বলেনি কিন্তু যে কারোর সাথে দেখা করতে যাচ্ছে বা এইসবের কিছু না। ঠিক আছে, পুজো দেবে, আমি কিন্তু মন্দিরে যাব না। আরে ঠিক আছে, সে যাবি না এখন তো চল। তো ওকে প্রায় বলতে গেলে জোর করেই ট্রেন থেকে ওর কাকার ওর জ্যাঠা তুলে নিয়ে ধরে নিয়ে নামিয়েছে। চল, রামপুরহাট ইয়েতে গেছে, ওখানে তো মন্দিরের গায়ে সব দোকান। হ্যাঁ, তা কিনে টিনে নিয়ে ভিতরে ঢুকবে, কিছুতেই মন্দিরের ভিতর যাবে না, কিছুতেই। ওই যেখান থেকে প্রসাদ নিয়েছে ওইখানেও দাঁড়াবে না। বলছে না না, আমাকে ওই গাড়ি ঠিক করে দে। তখন তুই তো গাড়ি করতে আরম্ভ করে দিয়েছে হঠাৎ, আমাকে গাড়ি ঠিক করে দে। মানে পজিটিভিটি জিনিসটাকেই নিতে পারছে না, আমাকে গাড়ি ঠিক করে দে, আমি যাব, বাড়ি যাব, চল বাড়ি চল, এরকমভাবে বলছে। এবার যারা ওই প্রসাদ যারা আর কি দেয়, তাদের মন থেকে বলছে, এ খুকি কি হয়েছে তোমার? এই খুকি, ওরকম চোখ পাকিয়ে লোকটার দিকে তাকিয়েছে, কী হয়েছে?
তখন ওইখান থেকে ভদ্র বলছে এই জলটা ওকে একটু খাইয়ে দেন, এটা খাবার জল হচ্ছে, ওকে একটু খাইয়ে দেন। গরমে তো খুকির হয়তো মাথাটা একটু গরম। জলটা খেয়েছে, অ্যাকচুয়ালি ছিল ওটা গঙ্গা জল। ও আচ্ছা আচ্ছা। খাইয়ে দিন। ওরাও সেটা জানতো না। পরিষ্কার পরিচ্ছন্ন বটলে জল, একদম পরিষ্কার নিটল টলটল করছে জল। সাধারণত কি হয়, গঙ্গা জল একটু ঘোলাটে হয় দেখবেন, হ্যাঁ। ওটা ঘোলাটা ছিল না। যাই হোক, খাইয়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যে না ও বলছে বাবা আমার শরীরটা খুব হালকা লাগছে। ও আমরা কোথায় এসেছি গো, মানে ও জানেই না, হ্যাঁ। মানে ওর কোনো আইডিয়াই নেই যে ও কোথায় এসছে। বলছে এই তো তারাপীঠে। ও মায়ের মন্দির, চলো চলো চলো, তাই এতক্ষণ ওয়েট করছো কেন, বাইরে দাঁড়িয়ে কেন? এবার ওর কাকা জিজ্ঞাসা করছে ওই ভদ্রলোককে, আপনি কি দিলেন, খেয়ে একেবারে মেয়ে চাঙ্গা। আপনি যান ভিতরে, ঠাকুরমশাই বসে আছে, সব উত্তর উনিই দেবেন। এটা জল না, এটা গঙ্গা জল ছিল। লোকটা না ওর ভদ্রলোকের দিকে তাকিয়ে আছে এভাবে। যাই হোক, ওর কাকা টাকা গেছেই করেছে। এবার অলরেডি আগের থেকেই ফোনে যোগাযোগ ছিল, কোন ঠাকুরমশাইয়ের সাথে কার সাথে কথা বলবে এগুলো যোগাযোগ করা ছিল। তখন যখন গেছে, গিয়ে প্রথমে তো মায়ের পুজো দিয়েছে, সব ভালোভাবে দিয়েছে। ওখান থেকে বেরিয়েই একটু পিছন দিকে, মানে যেদিকে শ্মশানটা পড়ে ওই দিকটাতেই দেখছি ওখানে অনেক কাজ টাজ হচ্ছে। তখন ও জিজ্ঞাসা করছে বাবা এখানে কি হয়, ওরা কি করছে, ওরা এইভাবে ছাই টাই মেখে অনেকেরা বসে আছে, সব সাধু সন্ন্যাসীরা। তখন বলছে তুই তো কখন এই দিকটাতে আসিস নি, দেখে নে। এরই মধ্যে যার সাথে কথা হয়েছে সে ওখানে উপস্থিত ছিল। সে না ওকে এইভাবে ডাকলো, মানে ইশারা করেছে, ওরই একজন শিষ্য এভাবে ইশারা করেছে। তো পথ ধরে চলে গেছে। ও তো এরকম এরকম দেখছে, এদিকটা দেখছে, এদিকটা দেখছে। দেখতে দেখতে যখন ঠাকুরমশাইয়ের সামনে যাচ্ছে, বলছে ও বাবা তুমি আমাকে এখানে কেন নিয়ে এসছো, জিজ্ঞাসা করছে তুমি এখানে কেন নিয়ে এসছো। হঠাৎ গলার ভয়েসটা মনে হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। চল না, আয় না, তোর সাথে একটু দেখতে চেয়েছে, তোর সাথে কথা বলতে চাই। না আমার সাথে কথা বলে কি হবে, তো ও যাবে না, মানে কিছুটা দূর গেছে আর যেতে চাইছে না। এবার ও এটা লক্ষ্য করেছে, যার সাথে কথা বলতে গেছে তিনি এই ব্যাপারটা লক্ষ্য করেছে। তিনি বলছে এসো এসো, কোনো ভয় নেই, এখানে এসে বসো, এখানে এসে বসো, কোনো ভয় নেই। আচ্ছা। গেছে চুপচাপ। তোমার বয়স কত? বলছে 8। ক্লাস এদিকে ক্লাস 12-এ পড়ে। বলছে 8। তখন ওর বাবা কাকা যারা ছিল, আরও ওইদিকে আরও অনেক লোক ছিল, তাদেরকে বলল সরে যেতে বললো। বলে দরজার জায়গাটা খোলা রাখুন, দরজাটা কেউ গার্ড করবেন না, দরজা ছেড়ে সবাই বসুন। আচ্ছা। দরজাটা গার্ড করবেন না। কোন ক্লাস বললি, কোন ক্লাসে পড়িস তুই? উত্তর দিচ্ছে না। কত বয়স বললি? 8। তোকে দেখলে তো 8 বলে মনে হয় না। না আমার বয়স 8। আচ্ছা কি হয়েছে তোর? না আমার ভালো লাগছে না, মানে কীরকম একটা তখন এটা করতে আরম্ভ করলো মেয়েটা। হ্যাঁ, ও বলছে অস্বস্তি ভিতরে এইরকম, না ভালো লাগছে না, এরকম এরকম একটা করতে আরম্ভ করলো। তখন উল্টো দিক দিয়ে ওই ঠাকুরমশাই যে সে বলছে আয় তোরে একটু আমি শান্ত করে দিই, আয় করে মাথায় হাত বোলাচ্ছে, এরকম মাথায় হাত বোলাচ্ছে, এরকম ফু দিচ্ছে। তারপরে ময়ূরের পালকে যে ঝাড়ন থাকে সেই থেকে এইভাবে ওকে ঝাড়ছে। নে এনে দেখ, অনেকটা শান্ত হবি তুই, দেখ দেখ তোর মধ্যে আর কোনো অসুবিধা নেই, দেখ ভালো লাগছে, ভালো লাগছে। বলতে বলতে না ও কীরকম ঠাকুরমশাই পারলে কাঁধের মধ্যে শুয়ে পড়ে। মানে ওনা অজ্ঞানের মতন হয়ে গেছে, মানে ওর মধ্যে যেন গভীর ঘুম ওকে ঘিরে ধরেছে। ও কিন্তু ওখানেই ঘুমিয়ে পড়ে মেয়েটা। বাবা বলছে ওর কি হয়েছে? বলে আপনাদের বাড়ি কোথায়? তো বলছে এরকম গড়িয়াতে।
আচ্ছা, মানে আপনার মেয়ের উপর যার নজর আছে হ্যাঁ, সে হচ্ছে একটা বাচ্চা মেয়ের। বাচ্চা মেয়ে। আচ্ছা, কি ঘটনা সেটা আপনাদের বাড়িতে গেলেই বুঝতে পারবো। মানে সে কি, তার মানে আপনি বলতে চাইছেন হ্যাঁ আপনার মেয়ে পজেসড? তো বাবা, কাকা তো আরো 10 পা পিছিয়ে গেছে। মানে এই মেয়ের সাথে আবার বাড়ি ফিরতে হবে? ওর কাকার মনের মধ্যে কিন্তু এইটা চলছে, সবাই ভালোবাসে মেয়েটিকে, কিন্তু এই জিনিসটাকে তো সবাই ভয় পায়। হ্যাঁ একদম। নিজের প্রাণটা তো আগে। কখনো মনে করছে ও জ্যাঠা বলছে, ও জ্যাঠা আবার অন্যরকম, জ্যাঠা বলছে মনে মনে ভাবছে দেখ কার সাথে কী সব নিয়ে এসছে, কোথায় কোন ভালো ডাক্তারের কাছে যাবে তা না, এদের কাছে এইসব নিয়ে এসছে, সময় নষ্ট বেকার। ওকে বলছে কি এই চল তো এখান থেকে, চল এখান থেকে বেরিয়ে যাই। হ্যাঁ, তখন বলছে বিশ্বাস হচ্ছে না, 2 দিন পরে ঠিক টের পাবি, অমাবস্যাটা আসতে দে, আমি অমাবস্যার পর যাব, আমি এখন যাব না। কারণ হুট করে উনি রেগে গেছেন, কারণ ওনার সামনেই জ্যাঠামশাই যেহেতু এইভাবে কথাটা বলেছে যে কোথায় নিয়ে এসছিস, কার কাছে নিয়ে এসছিস, বুঝতে দে, বুঝে যা, ঘটনাটা কি ঘটে দেখ চোখের সামনে, তাহলে তুই টের পাবি। এই যে ব্যাপারটা বললো, ও ঠাকুমশাই আর কোনো কথা বলেনি, বলে যাও মেয়েকে নিয়ে যাও। মানে আরও হয়তো বলতো, কিন্তু ও জ্যাঠার ওই কথাটা শুনে আর কি ওনার একটু খারাপ লেগেছে, বলছে যাও। তো কাকা জ্যাঠা ওর বাবা মিলে স্বর্ণালীকে ওখান থেকে নিয়ে আসে। বিকেল ওই 4:30 নাগাদ ট্রেন রামপুরহাট থেকে, ওটা আপনার হাওড়াতে নামাবে, ওখান থেকে বাসে করে ওরা ফিরবে। তো ওর মেয়ে না, ওই যে ওখান থেকে যে মানে অজ্ঞানের মতন হয়ে গেল, গোটা রাস্তাটাই বলতে গেলে কিন্তু অজ্ঞানের মতনই ছিল। আচ্ছা, যেই বাড়ির রাস্তায় এসছে অমনি চাঙ্গা হয়ে গেছে, চলন্ত বাস থেকে নেমে যেতে চাইছিল। হ্যাঁ, তা বলছে এই তুই কোথায় যাচ্ছিস? বলে না আমার 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 দরকার আছে, আমি যাব। কোথায় যাবি? না না আমি যাব যাব। দাঁড়া দাঁড়া, ওর হাত চেপে ধরে রেখে দিয়েছে, দাঁড়া বাড়ি এখন আসেনি। তো এই বলে এমনও মানে একটা এমন ব্যবহার করছিল বাসের মধ্যে যে বাধ্য হয়ে ওকে না নেমে যেতে হয়েছে, মাঝ রাস্তাতেই নেমে যেতে হয়েছে। তখনও আর কি গড়িয়া স্টপ, মানে গড়িয়া হচ্ছে লাস্ট, আসেনি তখনও। তো নেমে গেছে, নেমে গিয়ে বলছে তোর কি হয়েছে? বলে না আমি বাড়ি যাব না। হ্যাঁ, বাড়ি যাবি না কেন? বাড়ি যাবি না কেন? না বাড়ি যাব না, বাড়ি যাব না, আমি অমুক জায়গায় যাব। একটা জায়গার নাম বলেছে, সেটা কিন্তু ওই গড়িয়া শ্মশানেরই কাছাকাছি, মানে যেটা ওই বোড়াল হ্যাঁ 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 হ্যাঁ। বলে তুই এত রাতে ওখানে কি করতে যাবি? না আমার কাজ আছে, আমাকে ডেকেছে, আমার বান্ধবী আছে ওখানে। তোর বান্ধবী? হ্যাঁ। কি বলছেন? আচ্ছা, তোর বান্ধবী ওইখানে কবে হলো? না আছে, যেতে হবে আমার। এবার পুবালির কাছ থেকে যখন আমি ঘটনাগুলো শুনছি, পুবালি বলছে বিশ্বাস করবে না, গায়ে কাটা দিয়ে উঠত ওর বোন যখন এরকম কথাবার্তাগুলো বলতো। মানে ওরা না ভয় ভয় থাকতো, এই বুঝি ওর বোন ওদেরকে অ্যাটাক করে, এই বুঝি বোন ওদেরকে অ্যাটাক করে। তো ওই যে বাস থেকে নেমে যে এইসব কথাবার্তাগুলো বলছে, ওর কাকা কিন্তু 10 হাত পিছনে, ওর কাকা কিন্তু ধারে কাছে নেই। হ্যাঁ, কারণ বুঝতে পারছে যে এবার ওর মেয়ের মধ্যে নেই। ওর বাবা আর ওর জ্যাঠা, স্বর্ণালীর বাবা স্বর্ণালীর জ্যাঠা, ওকে প্রায় হাত মুঠো করে এইভাবে ধরেছে, চল বাড়ি চল। একটা ট্যাক্সি দাঁড় করিয়েছে, গাড়িতে তুলেছে। এবার ওকে ডাকছে, কিরে তোকে কি চিঠি দিতে হবে আসার জন্য? মানে ওর কাকাকে বলছে, তুই ওইখানে দাঁড়িয়ে আছিস, এসে দেখতে পাচ্ছিস মেয়েটা অসুস্থ, কোথায় তুই ধরবি? বলে এই তোমরা পিছনে বসো, আমি সামনে বসছি। মানে উনি ভয় পাচ্ছেন? স্বাভাবিক, একটু ভয় তো পাবেই, হ্যাঁ ন্যাচারাল ব্যাপার। তারপর যখন বাড়িতে পৌঁছেছে, না আমাকে যেতে দিল না, বলছি আমাকে ও ডাকছে, বলছি আমাকে ও ডাকছে। এমনও 2বার হয়েছে যে মানে ট্যাক্সি থেকে বেরিয়ে যাবে, ট্যাক্সির মধ্যে চিৎকার করছে, এই করছে। এবারেও কি গলা চেঞ্জ হয়ে গেছে আবার? না গলাটা চেঞ্জ হয়নি, গলা চেঞ্জ হয়নি, ওই বলছে, কিন্তু ওর অ্যাটিটিউডটা চেঞ্জ হয়ে গেছে। এবার গাড়ির যে ড্রাইভার সেও বিরক্ত হয়ে গেছে, 2বার গাড়িতে থামিয়ে দিয়েছে, বলছে একে নিয়ে নেমে যান, আমি যাব না, গাড়ি নিয়ে যাব না। যাই হোক কোনো রকমে ধরে বেঁধে বাড়িতে এসছে।
এসে নেওয়া মাত্র মানে ভাড়াটাও মেটাতে পারেনি, ওদের হাত ছাড়িয়ে ওর বোন দৌড় মেরেছে। এবার উল্টো দিক দিয়ে ওর ভাই সাইকেলে করে আসছিল, কোচিং ক্লাস থেকে আসছে। ওর ভাই ওকে দেখতে দেখে কী করেছে, ওর গায়ের ওড়নাটা এইভাবে ধরেছে। এবার ওড়না ধরলে কী হবে, ওড়নাটা স্লিপ কেটে বেরিয়ে এসছে। ও কী করেছে, সাইকেল নিয়ে ওর পিছনে তাড়া করেছে। ওর ভাই পিছনে, ওর বাবা, ওর জ্যাঠা, ঠিক আছে, এতজন মিলে মেয়েকে ধরার চেষ্টা করছে, কেউ মেয়েটাকে ধরতে পারছে না। মানে ও এমন ছুটছে, মানে সেই ওই গড়িয়া শ্মশানের ওখানেও যাবে। আচ্ছা, অত রাতে, তা প্রায় 10:30 বাজে রাত। যাই হোক, ধরেছে কোনো রকমে, কারণ ওর ভাই সাইকেলে ছিল, সাইকেল করে চালিয়ে চালিয়ে মেয়েটাকে ধরেছে। বলে দিদি এরকম করিস না, দিদি এরকম করিস না। মানে ভাই ছিল সবচাইতে ছোট আর কি। দিদি এরকম করিস না, দিদি এরকম করিস না। ধরেছে, ধরে নিয়ে এসে ওর ভাইকেই 2-4 থাপ্পড়, মানে যেহেতু ওরে ধরেছে দেখে। হ্যাঁ, ও থাপ্পড় খাক, গালি খাক, যা খাক, ওর দিদিকে ছাড়বে না, দিদিকেও ছাড়বে না। তো যাই হোক, ওর বাবা, ওর জ্যাঠা এসে ধরেছে, ধরে প্রায় বলতে গেলে পাজা কোলা করে না, ওরকমভাবে তুলে নিয়ে এসে, মানে বাড়ি থেকে অনেকটাই দূর তখন, ওই অবস্থাতেই নিয়ে গেছে। মানে মেয়ে এতটা ছুটেছে, বলতে গেলে প্রায় 1 মাইল ছুটিয়েছে ওদেরকে। হ্যাঁ, তার মধ্যে যাই হোক, তো বাড়িতে এসে যখন খাটের মধ্যে বসিয়েছে, ও কিন্তু আবার অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, ওর কিন্তু ওর মধ্যে নেই। ওর বাবা না ওর মাথায় হাত বোলাচ্ছে, মা কি হয়েছে মা, মা তোর এত কষ্ট, তোর কি হয়েছে তুই বল তো খুলে। মা হঠাৎ দেখি ঘুমের মধ্যে ওর মেয়ে বলছে, আমাকে কিন্তু আলাদা করবি না, আমি কিন্তু মা ভবতারিণী, আমাকে আলাদা করবি না কখনো। মানে এটা বুঝে উঠতে পারছে না। এবার বলছে, মা ভবতারিণী তুমি আমার মেয়ের সাথে এরকম করছো। আর কোনো কথা নেই কিন্তু। তারপরে এই ব্যাপারটা যখন হচ্ছে বাড়ির মধ্যে না, সত্যি এটা শোকের ছায়া, স্বাভাবিক। এবার একটা কথা ফট করে মাথায় পড়লো, যে ঠাকুরমশাই বলেছিল 2 দিন পর অমাবস্যা। বিশ্বাস করবেন না, ঠিক 1 দিন আগের থেকে মেয়ের তাণ্ডব বাড়িতে, মানে পাড়া প্রতিবেশীও জেনে গেছিল। জিনিসপত্র ছোড়া ছুরি, মানে যত অমাবস্যাটা আসছে, এগিয়ে আসছে, তত ওর তাণ্ডব বাড়ছে আর কি। ছাদে উঠে ছাদ থেকে লাফ দিতে গেছে। মানে ছাদের, মানে ভিতর থেকে দরজা তো লাগিয়ে রেখে দিয়েছে, মানে বাইরে যেতে দেবে না, ঠিক আছে, ভিতর থেকে ছিটকানি মেরে দিয়েছে। ও দিবি না, ঠিক আছে, আমি ছাদে উঠে আছি, ছাদে থেকে লাফ মারবো, লাফ মেরে যাব, এই রকম। ছাদের থেকে অন্তত 9 করে 3-4 বার ওর লাফ মারতে গেছে। ছাদ থেকে যদি লাফ দেয়, ও তো ওর মধ্যে নেই, ও তো পড়বে মানে মরবে। হ্যাঁ, তখন পুবালি বলছে, বোনটি আমার এরকম করিস না, বোনটি আমার এরকম করিস না, বোনটি করিস না। কে বোন, কার বোন, ডোন্ট কেয়ার। তখন ওর ভাই বলছে, মা তোমরা যে ঠাকুরমশাইয়ের কাছে গেলেও কি বললো, ওই মাকে জিজ্ঞাসা করছে, ওরা যে ঠাকুরমশাইয়ের কাছে গেলে কি হলো। বলে, সে তো তোর বাবাই জানে, কি হলো না হলো তোর বাবা জানে, আমি তো আর যাইনি, আমি জানি না, বলতে পারবো না। তাই এবার বলছে যে না, তাহলে আমার দিদি ঠিক হচ্ছে না কেন, দিদি ঠিক হচ্ছে না কেন। ঠিক অমাবস্যা যেদিন সকালবেলাটা যাও ছিল, ঠিক আছে, দেখছে খাটের মধ্যে ঘুম মেরে এইভাবে বসে আছে, কারোর সাথে কথা না, কিছু না। চুলটা খোপা করে দিয়েছিল, চুলটাকে মেলে দিয়েছে, খুলে দিয়েছে চুল। তখন না এরকম করছে, আর চুড়িদারের কাপড়টা নিয়ে এরকম করছে। দেয়ালে গেছে, দেয়ালে গিয়ে এইভাবে আঁচড় কাটছে দেয়ালের মধ্যে। মানে ওকে ঘরে কেন আটকে রেখে দেওয়া হয়েছে। হ্যাঁ, জানলার শিকল আছে, জানলার শিকলটা ধরে এরকম করছে, ভাঙতে তো পারবে না, ওই চেষ্টা করছে। মানে শিকল যত রাত আসছে তত আরো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিকলটা বেঁকিয়েও বেরোবে, মানে এরকম জোর দেখাতে যাচ্ছে। জানলা যে, মানে জানলাটা যে আছে, জানলাটার মধ্যে এইভাবে বাড়ি মারছে, মানে জানলাটাকে ভাঙবে। আলমারিতে যা ছিল, জামা কাপড় টাপড় সব সারা ঘর করেছে। এবার ওর বাবা তো ডাইরেক্ট ঠাকুরমশাইকে ফোন করেছে। এবার সেদিনকে তো ঠাকুরমশাই ফোন ধরবেন না, অমাবস্যার পুজো থাকেন। সে প্রায় 9 করে 50 বার ফোন। তারপরে গিয়ে ওনার অ্যাসিস্ট্যান্ট ফোনটা ধরেছে,
বলছে এরকম আমরা গেছিলাম, হুম হ্যাঁ আপনি একটু কাইন্ডলি আপনার গুরুদেব মানে ঠাকুরমশাইকে দিন। বলে উনি তো এখন ফোন ওনার সাথে কথা বলা যাবে না, উনি পুজোতে বসেছে, ওনাকে আজকে ডিস্টার্ব করা যাবে না, আপনারা 2 দিন অপেক্ষা করুন। ওই 2 দিন অপেক্ষা করলে আমার মেয়েকে আমরা বাঁচাতে পারবো না। হুম আমার মেয়ের অস্বাভাবিক অবস্থা, আমার মেয়েকে বাঁচানো যাবেই না, অস্বাভাবিক অবস্থা আমার মেয়ে। বলছে দাঁড়ান, আজকে এখন এই মুহূর্তে কিছু আমি করতে পারবো না, কালকে সকালটা হতে দিন, তারপর আমি দেখছি। সকাল অবধি সারা রাত বলতে গেলে ওদের বাড়িতে কেউ চোখের পাতা এক করেনি। ওর মা, ওর বাবা, ওর ভাই, ওর দিদি, আচ্ছা 4টা লোক জাগা। খাবার যেই কি সেই টেবিলের ওপর খাবার রাখা রয়েছে, কেউ খেতেও পারেনি। কেন ওরকম যদি দৃশ্য দেখে কেউ কি খেতে পারে? খেতে পারে না, খেতে পারবে না। একদম। তারপরে অনেক মানে যখন ভোর হয়ে আসছে, 5টা 5:30 এরকম বাজে, সারা জেগে থাকা মানে ভোর সকালবেলার দিকে সবার একটু টালকি আসবে। ওর বাবা কী করেছে, কখন জানি মেঝেতে এরকম বসেছিল, শুয়ে পড়েছে। হ্যাঁ, ওর মা টেবিলের মধ্যে এভাবে শুয়ে রয়েছে, ওর বোনও মেঝে, ওর ভাইও মেঝেতে, ঠিক আছে। হঠাৎ দেখছে বাড়ি থেকে কড়া নাড়ছে। হ্যাঁ, কী হয়েছে, ওই পাশের বাড়ির একজন এসছে। তা ওর যে কাকা ছিল সে নেমে এসছে উপরতলা থেকে, এসে বলছে হ্যাঁ কে কি? বলে আরে সারা রাত তোমাদের বাড়ির মধ্যে কি হয়েছে, আমরা ঘুমাতে পারছি না। আচ্ছা এবার তো দেখছে এরকম, তখন বলছে হ্যাঁ ওই একটু মেয়েটার একটু জ্বর হয়েছিল তো, শরীর খারাপ। বলে জ্বরে এইভাবে চেঁচায়? এবার কি বলবে, কিছু বলতে পারছে না। বলে না কিছু বিপদ হয়েছে নাকি, তাহলে বলো। এভাবে বলছে, আমাদেরকে বলো, আমরা কিছু সাহায্য করতে পারি। এবার দেখুন, ঘরের কথা ঘরে থাকলেই ভালো, হ্যাঁ। ঘরের কথা 5 কান করলে বিপদে ওরকম বলে, সে তো অবশ্যই। গিয়ে আরও 5 কান করবে ম্যাটারটা। তো দরকার কোথায়? আর এরকম ইনসিডেন্ট সাধারণত কেউ কাউকে জানাতে চায় না। একদম। তাও ওর কাকা ভেবেছিল বলবে, হুম হ্যাঁ যদি কিছু, তারপর দেখছে না এ তো অন্য ব্যাপার, এ তো লোককে বলে কোনো লাভ হবে না। হ্যাঁ, তো তারপরে সেই কাকা বলছে না আমার দাদার মেয়েটার একটু শরীরটা খারাপ, তো ওর জ্বরের মধ্যে ও আবার বাইরে যাবার করছিল, তাই একটু দাদা বকাবকি করেছে, ওই চিৎকারই শুনেছ। তো লোকটা চলে গেছে ওখান থেকে। প্রায় তখন কটা বাজে, 7টা এরকম হবে। এক এক করে যখন মানে ঘুম থেকে উঠেছে, মানে মেঝেতে শুয়ে রয়েছে, গাটা সবার ভার। যেমন দরজা খুলেছে, দেখছি ওই জামা কাপড়ের মধ্যেই লুটি ওর বোন মেঝেতে পড়ে রয়েছে, আচ্ছা তন্দ্রাচ্ছন্ন। তো ওকে তুলে নিয়ে খাটে শুয়ে দিয়েছে, সে গভীর ঘুম। মানে মেয়েটা কিন্তু সারাটা দিন ওই ঘুমিয়েই কাটালো। আচ্ছা যেই সন্ধ্যা হয়েছে, মা আমাকে একটু খেতে দাও, খিদে পেয়েছে, মেয়েটা বলছে। আচ্ছা তো খাওয়া দাওয়া তো ডকে উঠে গেছে, আমাকে খেতে দেবে না। এবার ওর মা ভাবছে এটা ওর মেয়ে বলছে না অন্য কেউ বলছে। কি খাবি তুই? না না দাও না মা, খেতে দাও, 2টো ভাত দাও, ভাত খাই। এবার ওই আগের দিনের ভাত করা ছিল, কেউ তো আর রান্না বান্না কিছু করেনি, কারণ রান্না বান্না সব বন্ধ, মানে খাওয়া টাওয়া ডকে উঠে গেছে। তো যা ভাত ছিল ওই ভাতই গরম করে, আর তরকারি ছিল, ওর মেয়ের সামনে দিয়েছে। 2 গ্রাস মুখে দিয়েছে, ভাতের থালা ঠাট ফেলে দিয়েছে। এটা রান্না হয়েছে? এটা রান্না করেছিস? আমি কি এই খাবার খাই? আচ্ছা মানে মুহূর্তের মধ্যে আবার এই তুই তুকারি শুরু হয়ে গেল। আমি কি এই খাবার খাই? আমি তো কাঁচা মাংস খাই, তুই জানিস না? কাঁচা মাংস খাই? এই বলে না ওর মার মুখটা এইভাবে ধরেছে, তুই জানিস না আমি কাঁচা মাংস খাই? তুই জানিস না আমি কাঁচা মাংস খাই? তুই এই খাবার দিয়েছিস আমাকে? এবার পুবালি ওর দিদি বলছে ছাড় ছাড়, তুই মার সাথে কী করছিস, ছাড় ছাড়, তোর মা। ও কী করেছে, গালের মধ্যে মেরেছে 2 থাপ্পড়। ও কোনো সময় যেখানে বোনের গায়ে হাত দেয়নি, মানে ওর মাও যদি মারতে গেছে বা মেরেছে, ও মার খেয়েছে বোনের হয়ে, ঠিক আছে। সেই দিদি ওর বোনকে আচ্ছা মতন চর চাপাটি যা পেরেছে, মানে কি সবাই ফেড আপ হয়ে গেছে তখন। হ্যাঁ
ওর এই ব্যবহারে সবাই ফেড আপ। হঠাৎ দেখছে ওর বোন কাঁদছে, তুই আমাকে মারলি দিদি ভাই, তুই আমাকে মারলি, হ্যাঁ তুই তো আমাকে কখনো মারিসনি। বলছে তোর বোন কথা বলছে, বলে তোকে তো আমি মারতে চাইনি রে, কিন্তু তুই যা করছিস। বলে আমি কিছু করছি না, আমি কিছুই করিনি, তুই বিশ্বাস কর আমি কিচ্ছু করিনি, আমি জানি না। তোকে আবার জড়িয়ে ধরে নিয়ে ওর দিদি আদর টাদর করলো। বলে কি হয়েছে মারে বোন, তোর তোর কী হয়েছে? মানে জানি না রে, আমি জানি না। বলতে বলতে ও কিন্তু আবার অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা। দিনকে দিন রোগা হচ্ছে, মাথা চুল পড়ে যাচ্ছে, ঠিক আছে, মানে এরকম অবস্থা হয়ে গেছে। তারপর না ওই তান্ত্রিক যার সাথে কথা হয়েছে সে ফোন করেছে, বলছে যে আমি কালকে আসব, এই জিনিস সাথে রাখবি। কী জিনিস সেটা আমি জানি না, সেটা আমাকে পুবালি বলেনি, আমি জিজ্ঞাসাও করিনি। এই জিনিস লাগবে, নিয়ে আসবি, সেটা আমি অফ ক্যামেরা আমি আপনাকে বলবো। আচ্ছা। এই জিনিস তুই রাখবি। তা ওর বাবা বলছে এইসব জিনিস আমি কোথায় পাবো? তা ওকে সব ঠিকানা দিয়ে দিয়েছে, অমুক জায়গায় এই জিনিস তুই পাবি, তার দামও সেরকম। মানে কি বলবো, মানে কোটি কোটি বাজার খুঁজলে হয়তো একটা দোকানে আপনি পাবেন। রেয়ার টু রেয়ারেস্ট থিং। তো ঠিক আছে, তখন ওর বাবা ঠিক আছে বলে এটা রেখে দে, আমি পরের দিন আসছি। এটা কিন্তু অমাবস্যার পরের মানে পরের দিনের ঘটনা। ওই যে যখন শিষ্য বলল সকালটা অবধি আপনি অপেক্ষা করুন, আমি সকালটা না হলে আমি কিছু বলতে পারছি না। তো পরের দিন ঠাকুরমশাই ওই তারাপীঠ থেকে আসবে। এবার মেয়েকে জানানো হয়নি যে আসছে এরকম। স্টেশনে গেছে, ওনাকে আনতে গেছে হাওড়া স্টেশনে, নিয়ে এসছে। বাড়িতে যেই নিয়ে এসছে মানে সব ঠিক আছে, রাস্তার মাঝখানে কিছু দূর আর বাকি, গাড়ির টায়ার পাংচার হয়ে গেল। গাড়ির টায়ার, হ্যাঁ, গাড়ির টায়ার পাংচার হয়ে গেল। তো ঠাকুরমশাই গাড়ি থেকে নেমে গেছে, নেমে গিয়ে বলছে বাড়ি কত দূর? বলে একটু তো দূর আছে, আর হেঁটে চলো। হেঁটে যাচ্ছে, সামনে মনে হয় কোথা থেকে একটা পাথর এসে পড়েছে, সেটা কেউই জানে না। পাথরের মধ্যে হোঁচটকে ঠাকুরমশাই পড়ে গেছে, পড়ে গিয়ে নাকে চোট পেয়েছে, নাক থেকে ব্লিডিং আরম্ভ। ঠাকুরমশাইয়েরই কিন্তু সেই জল টল দিয়ে ওষুধ, মানে জল টল দিয়ে ওই মধ্যে রাস্তাঘাটে ওষুধ কোথায় পাবে, জল টল দিয়ে ঠিক করেছে। তারপরে সামনে মেডিসিনের দোকানে ওখানে দেখিয়ে ওষুধ দিয়ে মানে নাকের উপর যতটুকু করা যায় ব্যান্ডেজ করে দিয়েছে। দেখে ঠাকুরমশাই হাসছে, বলে এতেই ভয় পেয়ে গেছে, দেখো আমাকে দেখেনি, আমাকে ভয় পেয়ে গেল। বলে কার কথা বলছেন ঠাকুরমশাই? চল মানে আমাকে দেখেনি, এতেই ভয় পেয়ে গেল, চল এগিয়ে চল, আমাদের এখন অনেক কাজ বাকি। তারপর যখন আস্তে আস্তে এগিয়েছে, মানে ও তো তখন ঘরে, ও কিন্তু ঘুমাচ্ছিল। হঠাৎ এরকম চোখটা মেলেই না এইভাবে তাকিয়েছে জানলার দিকে, দেখছে যে ওর বাবা আর ওই ভদ্রলোক হেঁটে হেঁটে আসছে। বা ঘরের মধ্যে যা ছিল সে বালতি, কড়াই, গামলা সব ছুঁড়ে ঠাকুরমশাইয়ের দিকে ছুটছে, যা পারছে, হাতা খুন্তি। এমনকি ওর মা চা বসিয়েছিল, গরম চায়ের মানে গামলা নিচে ধরেছে, চায়ের যে বাটি থাকে যার মধ্যে চা করছে সেই সসপ্যানটাকে ধরেছে, মানে এমনি হাতে তুলে নিয়ে ওই ঠাকুরমশাইয়ের গায়ে ফেলতে গেছে, গরম ফুটন্ত জল। মানে ওর তখন এইটুকু সেন্স নেই যে একটা ওভেনের উপর বসানো গরম, ওর ছ্যাঁকা অবধি লাগছে না, না ছ্যাঁকা লাগছে না, মানে সেই অনুভূতিটাই নেই। এবার পিছন থেকে এবার ওর কাকিমা এসছে। কাকিমা এসে কি করেছে, ওই যে ছুটতে যে গেছে ওই মানে হাতটা ধরেছে এইভাবে, হ্যাঁ তুই কী লাগিয়েছিস, কী পেয়েছিস আমাদেরকে, ছাড় বলে ওই গরম জল ওর গায়ে ঢালতে গেছিলো, কিন্তু ঢালতে পারেনি। এরই মধ্যে ঠাকুরমশাই বলছে ওকে ছেড়ে দাও, দেখি তো ও কী করে, আয় আমার কাছে আয়। যত বলছে আয় ও তত পিছাচ্ছে, চলে যা যাও বলে তো আসেনি।
যাবো বলে তো আসিনি। সেই মেয়েটার সাথে কম করেও মানে কি বলবো, মানে বেলা গিয়ে আপনার দুপুর গড়িয়ে গেছে, সন্ধ্যা নামে, তখনও অবধি কিন্তু মেয়ের সাথে ওই ঠাকুরমশাইয়ের তাণ্ডব নৃত্য চলছে। আচ্ছা। বলছে মহিলারা যারা আছো তারা একটা ঘরে হয়ে যাও, যতক্ষণ না আমি বলবো ঘর থেকে বেরোবে না। আর একটা জানলা মেলা রাখো, দরজাগুলো দিয়ে দাও, যাতে মেয়ে বাইরে চলে না যেতে পারে। মেয়ে যদি বাইরে চলে যায় তাহলে কিন্তু আমার হাতের বাইরে চলে যাবে। আচ্ছা আচ্ছা। দরজা দিয়ে দিয়েছে। ওর ঘরের যেই জানলা, যেটা মেন রাস্তা দেখা যায়, সেই জানলাটা খোলা ছিল। বল তুই কোথা থেকে এসছিস? বলবো না। বল কোথা থেকে এসছিস? বলবো না। ওকে তা ঠিক আছে বলবি না। নিয়ে কী করেছে, ত্রিশূলটার কপালের মধ্যে ঠেকিয়েছে। যেই ত্রিশূলটা ঠেকিয়েছে, সরা সরা, আমার গা জ্বলছে, আমার গা জ্বলছে, সরা সরা সরা, শিগগির সরা সরা, গা জ্বলছে গা জ্বলছে, মা 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 দেখো আমার সাথে কি করছে, বাবা দেখো আমার সাথে কি করছে। তখন আবার ও নিজের মতন নিজে কথা বলছে। আচ্ছা। হ্যাঁ, তখন বলছে কেউ ওর কথায় সাড়া দেবেন না, কেউ ওর কথা সাড়া দেবেন না, আমার কিন্তু কাজে বিঘ্ন ঘটবে। বিঘ্ন ঘটলে আমি কাজ পূরণ করতে পারবো না, আমার কাজের কিন্তু বিঘ্ন ঘটে যাবে। আপনারা কেউ এর মধ্যে আওয়াজ করবেন না। ও ওরকম সিম্পাতি পাওয়ার জন্য করবে, আপনি করবেন না। একটা গণ্ডি কেটে দিয়েছে, ওর মধ্যে ঠাকুরমশাই আর মেয়েটি রয়েছে, আর কিন্তু কেউ নেই। এবার ওর মার তো সমানে কেঁদে যাচ্ছে মেয়ের ওই অবস্থা দেখে, ঠিক আছে। ওর বাবারও তখনও, বাবা বলছে মেয়েকে বাঁচানো যাবে না। মানে ওর যা চেহারা হয়ে গেছিলো মেয়ের, হাড় বেরিয়ে গেছে, চোখ ভিতরে ঢুকে গেছে, চোখের তলায় কালি, ঠিক আছে, কীরকম একটা মানে নাওয়া নেই, খাওয়া নেই, স্নান করছে না, খাচ্ছে না ঠিক মতন, এরকম অবস্থা। তখন ওর বলছে, তোমার আপনার ঠাকুরমশাই বলছে, তুই বলবি না আমি অন্য রাস্তা দেখব? ঠিক আছে চল। কী করেছে, ওর যে শিষ্য ছিল তাকে বলেছে এই ওটা বার করো তো, একটা ঝোলার মধ্যে কিছু একটা ছিল, সেইটার গায়ের মধ্যে ছুঁড়েছে। মন্ত্রপুত জল বা অন্য কিছু হবে, সামথিং কিছু একটা। ছোড়ার সাথে সাথে না বলছে উফ জ্বলে গেল, উফ জ্বলে গেল, উফ আমার সারা গা জ্বলছে, আমার সারা গা জ্বলছে, উফ উফ। বলছে বল, এখনো বল, এখনো সময় আছে, এখন আমি আমার কাজ শুরু করিনি, তুই বল, তুই বল। তখন আস্তে আস্তে দেখি মেয়েটা টুকটুক করে নেতিয়ে পড়ছে, নেতিয়ে পড়েছে, নেতিয়ে পড়ে বলছে আমার নাম, এরকম হাঁপাচ্ছে, ঠিক আছে, আমার নাম রিয়া। বলছে রিয়া? রিয়া কি? রিয়া বণিক, এরকম নাম বলল। হ্যাঁ, তুই কোথায় থাকিস? তো ওরকম একটা জায়গার নাম বলেছে, ওই বোরালের ওই সাইডের একটা জায়গার নাম বলল। তুই ওর সাথে কি করছিস? না আমি ওকে নিয়ে বাঁচব, আমি ওকে নিয়ে বাঁচতে চাই, ওর মধ্যে থেকে বাঁচতে চাই। তুই কীভাবে মরছিস? তোর বয়স কত তুই যখন মারলি? 8 বছর। 8 বছরের মেয়ে আত্মহত্যা করলি? বলে বাড়িতে যন্ত্রণায়, বাবা মার অত্যাচারে আমি আমি আত্মহত্যা করেছি। আমি ওর বাচ্চা মেয়েটি নাকি পুকুরে ঝাঁপ মেরেছিল। ও আচ্ছা। পরে জানা গেছে, ওরা খবর নিয়েছে, বলে হ্যাঁ এরকম একটা ঘটনা আছে। আচ্ছা। হ্যাঁ, এবার যা হয়েছে আর কি, ওইটুকু বাচ্চা মেয়ে। না এরকম তুই কেন? বলে না আমার বাবা মার অত্যাচারে, আমার বাবা মা খুব মারতো আমায়। মানে ব্যাপারটা হয়েছে, ওর হয়তো নিজের মা মনে হয় ছিলেন, তারপরে এই রিয়া নামে যে মেয়েটি, তার বাবা মনে হয় দ্বিতীয়বার বিয়ে করেছিল, মানে ওর সৎ মা। সৎ মা। কী কারণে জানি না, কিছু একটা ব্যাপার হবে। প্রথম প্রথম তো সবই ঠিক ছিল, আস্তে আস্তে নাকি মেয়েটাকে কেউ সহ্য করতে পারতো না। আচ্ছা। কিন্তু আমি মনে করি, আমি প্রশ্নটা করেছিলাম যে মা নইলে রক্ত, সে সৎ মা, কিন্তু ওর বাবা। হ্যাঁ সেটাই তো। হ্যাঁ, আর এটা তো ওদের জানারও কথা না, না। পুবালিদের জানারও কথা না। তা বলছে তুই এই মেয়েটাকে কেন ধরেছিস? মেয়েটা তো কোনো ক্ষতি করেনি। বলে না ক্ষতি তো আমিও কারুর করেছিলাম না, আমিও তো, আমার অনেক ইচ্ছা ছিল, আমাকে তো মারতে হলো, আমি ওর মধ্যে থেকে আমি বাঁচব,
নিজের শখ ইচ্ছাগুলো পূরণ করব। আচ্ছা। তুই এইভাবে কি করে পূরণ করবি? তুই ওকে বলছিস মেরে ফেলবি, হুম। তুই বলছিস তোর আত্মার শান্তি চাই, তুই এইভাবে তুই তো নিজে নিজেকে কষ্ট দিচ্ছিস। তুই মুক্তি চাস না? তুই মুক্তি চাস না? বল আমি তোকে মুক্তি দেব, আমি তোকে মুক্তি দেব। তুই এইভাবে তুই বাঁচতে পারবি না, আমি তোকে মুক্তি দেব। তুই মেয়েটাকে ছেড়ে দে, মেয়েটাকে ছেড়ে দে। মেয়েটা তোর কোনেও ক্ষতি করেনি, কিন্তু তুই মেয়েটাকে ক্ষতি করছিস। মেয়েটা মরবে, এই মেয়েটা মরবে, তুই তাহলে কি করবি? তুই আবার আরেকজনকে ধরবি, তার আবার সর্বনাশ করবি, সেটা তো আমি হতে দেবো না। তুই ছাড় ওকে। এবার ঝোলা থেকে না ওই রুদ্রাক্ষের মালা থাকে, সেইটা না মেয়েটার গলায় পরিয়ে দিয়েছে, দিয়ে কপালে চন্দনের টিকা আরও অনেক কিছু দিয়ে মানে ওর কপালে সমানে মন্ত্র পড়ছে, আর এরকম টিকা বাচ্ছে, মন্ত্র পড়ছে, টিকা বাচ্ছে। বাড়িতে যারা যে সময় ছিল শুনতে তো পাচ্ছে পাশের ঘরে থাকলেও, সবাই তখন কাঁদছে রীতিমতন ভাবে যে ওইটুকু একটা বাচ্চা মেয়ে তো করতে বাধ্য হলো। হ্যাঁ, তো কিছুক্ষণ পর দেখছে মেয়েটার কোনো সারা শব্দ দিচ্ছে না। আচ্ছা। দূর থেকে একটা আওয়াজ পেল যে কিছু একটা ভেঙে পড়ল, গাছের থেকে কিছু ডাল বা কিছু একটা হবে ভেঙে পড়ল। তখন বুঝতে পারলো যে ও এখন ঠিক আছে, ওর এখন সে অসুবিধাটা নেই, যে ছিল সে বেরিয়ে গেছে। তখন বলছে নে ওকে তোলো, তুলে বসিয়ে দাও, ঘরে বসিয়ে দাও। ঘরে নিয়ে গেছে, ঘরে নিয়ে গিয়ে ওকে খাটে বসিয়েছে। বসিয়ে বলছে দেখ আমার দিকে তাকা, আমার দিকে তাকা। চোখ মানে মেলতে পারছে না, মনে যেন কত বছর হয় ঘুমায়নি। তাকা, আমার দিকে তাকা, দেখতে পাচ্ছিস? দেখ এই জলটা খাবি, তোকে দিলাম, এই জলটা খাবি। খাবার যে জল খাস তার সাথে এই জলটা মিশিয়ে খাবি। রাতের বেলা, দুপুরবেলা, অমাবস্যা, পূর্ণিমাতে চুল খোলা দিয়ে বেরোবে না। তুমি বলো তো, সঠিক করে মনে করো, তুমি কোথায় গেছিলে? তুমি এমন কোনো জায়গায় গেছিলে যেখানে শুনশান জায়গা, যেখানে কোনো শ্মশান ঘাটে কোথাও চুল মেলা দিয়ে গেছিলে? বলে হ্যাঁ গেছিলাম। আচ্ছা। কোথায় বলে কি পেয়ারা গাছ দেখেছে না কি দেখেছে স্কুল থেকে ফেরার পথে, ওদিকে মানে ওখান থেকে ওখানেই স্কুলে যেত, ওই রাস্তা গেছে, পেয়ারা পাড়তে গেছে, স্কুল থেকে যখন ফিরেছে, আমি শুরুতেই বলেছি ও হচ্ছে গিয়ে ওই চুল বাঁধতো, তারপরে বাড়ি গিয়ে খুলে দিত। এবার স্কুলে হয়তো গেছে চুল বাঁধা, যখন বেরিয়েছে চুল খুলে দিয়েছে। মানে ও বেশিরভাগই চুল খোলা থাকতেই পছন্দ করতো, অল টাইম। আর চুলও নাকি সেরকমই ছিল ওর। হ্যাঁ, বলে হ্যাঁ আমি না ফিরতে ফিরতে একটু রাত হয়েছে, আমাকে না পিছন থেকে কেউ ডেকেছিল স্বর্ণালী বলে, কিন্তু আমি যখন পিছন ঘুরে তাকিয়েছি কাউকে দেখতে পাইনি। বলে সেটা পূর্ণিমা ছিল না অমাবস্যা? বলে অমাবস্যা। তাই এই সব ঘটনাগুলো ওকে বলেনি যে 8 বছরের কোনো মেয়ে ওর উপরই হয়েছে, এইগুলো ওকে জানানো হয়নি। এগুলো জানালে ওর উপর আরও হ্যাম্পার করবে বাজেভাবে। যেটা হয়েছে সেটা তো ওর অজ্ঞানে হয়েছে, তো অজ্ঞানেই থাক, এ তো সজ্ঞানে হয়নি না, ও কোনোদিনই জানতে পারবে, ও কোনোদিন জানতে পারবে না। ওগুলো ওকে বলার দরকারই নেই। বাড়ির লোকদেরকেও বারণ করে দিয়েছিল যে এই কথা নিয়ে কিন্তু দুবার রিপিট যেন না হয়। আর ওর বাবাকে বলে দিয়েছিল এই যে জলটা আমি দিলাম, এই জলটা শেষ হতে হবে, যখন মনে হবে শেষ হয়ে যাচ্ছে তার আগেই আমাকে ফোন করবে, আমি জল তৈরি করে রাখবো, ওটা নিয়ে আসবে। ওর বিয়ে না হওয়া অবধি, বাচ্চা না হওয়া অবধি এই জল ওকে খেতে হবে। আচ্ছা। কিন্তু কি মেয়েটার ভালোই, মেয়েটা তারপরে ভালোই ছিল, সুস্থ। কিন্তু যে বিয়েটা হলো, এমন কি এই যে মা ভবতারিণীর কথাটায় আমি আসি। হ্যাঁ, এইটা হচ্ছে ঠাকুমশাই বলেছে মা ভবতারিণীর কৃপা যদি ওর উপর না থাকতো তাহলে আমিও তো একটা মানুষ, আমি ওকে বাঁচাতে পারতাম না। মা ভবতারিণীর আশীর্বাদ ওর মধ্যে ছিল, আর এইটা বারবার বলার একটা সংকেত দিচ্ছিল যে তোরা আমার পুজো আরম্ভ কর। ও আচ্ছা। তোরা আমার পুজো বাড়িতে আরম্ভ কর। এটা তোরা বুঝতে পারছে না না যে কি ব্যাপারটা হচ্ছে। এই ব্যাপারটা হওয়ার পর থেকেই কিন্তু
মা ভবতারিণীর পুজো ওদের বাড়িতে আরম্ভ হয়। আচ্ছা সেটা এখনও হয়, আচ্ছা সে ছবিও দেখিয়েছে আমাকে, এখনও হয়। এবং ওদের বাড়িতে কিন্তু এখন যাবৎ কোনো রকম আর ছায়া নেই। নেই। কিন্তু মেয়েটার যখন বিয়ে হয়েছে মানে তো বাড়ির গণ্ডি বাইরে চলে গেল। হুম আর ওদের যে বাড়িটাও যে হয়েছিল সেটাও খুব একটা ভালো জায়গায় হয়নি, আচ্ছা। বাস্তুদোষ ছিল। মানে ওদের যে গড়িয়ার বাড়ি, গড়িয়ার যে বাড়ি, মানে বাপের বাড়ির কথা বাপের বাড়ি। বলছি, ওখানে কিন্তু মানে ওই করে ওখানেই মানে জমিটার কিছু দোষ ছিল, যথেষ্ট দোষ ছিল। ওর মধ্যেই তখন বাড়ি ঘরদোর হয়ে গেছে। হ্যাঁ কে এখন দেখতে যাচ্ছে খুঁড়ে কোথায় কী হয়েছে, কিন্তু বাড়ি ঘরদোর যখন করেছে তখন কিন্তু কঙ্কাল পেয়েছে। ও আচ্ছা ভিত্তি যখন করতে গেছে কঙ্কাল পেয়েছে, আর বাড়িটা সেই মতনভাবে বন্দনা করা ছিল না। তো যাই হোক এসবটা করে টোরে দিয়েছে, ভালোই ছিল। কিন্তু মেয়েটা যখন বিয়ে হয়েছে শ্বশুর বাড়িতে কিন্তু অনেক সমস্যা দেখা দেখেছিল। 1 মাসের পরেই মানে ও শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে আসে, থাকবে না। আচ্ছা মানে ওখানেও ছেলেটার সাথে একটু এর মানে এই দৃষ্টিটা ওদিকে গেছিল। মানে বিয়ের পরেও কিন্তু ওকে চেষ্টা করেছিল যাতে সংসার না করতে দেওয়া যায়। আচ্ছা মানে ভাঙন ধরেছিল। হ্যাঁ, তো এই ব্যাপারটা তখন ঠাকুরমশাইয়ের সাথে ওই জিনিসটা ওর বাবা একটা আলোচনা করে। হ্যাঁ মেয়েটা তো জানে না, হুম মেয়েটা তো জানবে না যে মেয়েটার সাথে যে এত কিছু হয়েছে, মেয়েটা তো জানে না। তাহলে তো ব্যাপারটা হয়েই গেছিল। হুম কারণ এই যে ওর উপর যে কোনো স্পিরিট বা কোনো ইয়ে ছিল ছায়া, সেটা তো ও জানে না, ওকে তো জানানো হয়নি। কিন্তু ওর হাজব্যান্ড কিন্তু জানতো, হাজব্যান্ডকে বলেই সব কিছু নেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা এই হাজবেন্ড মানে কি যার সঙ্গে ওর সম্পর্ক রাজীব। ছিল? রাজীব। তার সাথেই হয়েছে। আচ্ছা তাকে সবটা জানানোও হয়েছে একান্তে, আড়ালে, ওর সামনে নয়। হুম এবার বলেই দিয়েছিল ও যদি কখনো এরকম রাগারাগি করে বা বাপের বাড়ি চলে আসে তুমি কিন্তু আমাকে জানাবে। হুম তখন ঠাকুরমশাই কিন্তু ওদের বাড়িতে গিয়েও বাড়িটা দেখে এসে পূজা অর্চনা করে টরে সব কিছু দেখে টেকে দিয়ে এসছে, বিশেষ করে ও যেই ঘরে থাকে। আচ্ছা হুম তো এখন ঠাকুরের কৃপায় ভালোই আছে। মা ভবতারিণী পুজো অনেক বড় করে হচ্ছে, আশীর্বাদে খুবই ভালো আছে। তো ঠাকুরমশাই উঠতে বসতেই বলে যে মা ভবতারিণী যদি না থাকতেন সহায়, তাহলে আপনার মেয়েকে আমার বাঁচানোর সাধ্য ছিল না। আর এই যে বারবার বলছে আমি মা ভবতারিণী, এটা কিন্তু মা ভবতারিণী ওকে দিয়ে বলাচ্ছে যাতে তোমরা পুজোটা শুরু করো। মাই তো বেছে নেয় না যে কার হাত থেকে পুজো নেব, কার হাত থেকে নেব না। আমি নিজে তারাপীঠে, যেই মেয়ে আমি কখনো তারাপীঠে মানে বাড়ি থেকে একবার মানে অত দূরে যাব চিন্তা করতাম, আমি সেখানে একটা বছরের মধ্যে 6 বার গেছি তারাপীঠে। আচ্ছা মা ডেকেছে বলেই না যেতে পেরেছি। একদমই তাই। লোকে বলে ও বাবা তারাপীঠ ও তো খাতারনাক জায়গা, এগুলো কিছু ভ্রান্ত ধারণা মানুষের মনে। কিন্তু আমি গেছি, এটা বলাটা উচিত কি অনুচিত আমি জানি না, আমি তাও বলবো। আমার কিন্তু কালীঘাটের চাইতেও তারাপীঠ আমার বেশি ভালো লেগেছে। ওখানকার যারা মানে পুজো আচ্ছা দেন, এমন হয়েছে কালীঘাটে যেটা হয় আর কি, আমি একটু অন্যদিকেই চলে যাচ্ছি, ঢুকতে গেলেই এই বেরোন 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 ধাক্কা দিয়ে দিয়ে বের করে দেয়। মানে মাকে যে একটু দর্শন করবো কালীঘাটের মাকে, সেই চান্সটাও পাই না। হ্যাঁ, কোন রকমে আমরা বেরোন বেরোন ধাক্কা দিয়ে দিয়েই বেরিয়ে দেয়। কিন্তু তারাপীঠে যে আমি গেছি এরকমটা কিন্তু হয়নি কখনো। আচ্ছা আমি যতবার গেছি আমার মানে ওখান থেকে তো এতটা ডিস্টেন্স, ধরুন আমি যেখানে বসে আছি মায়ের মূর্তি ওইখানে, ওখানে আমি পাটা ছোবো কি করে? ওখানে যে ঠাকুরমশাই বসে আছে উনি আমার হাতটা টেনে নিয়ে ছুঁয়ে দিয়েছে। আচ্ছা আমি যে আমাকে একটা ফুল দেবেন, হ্যাঁ, পুরো গোটা পদ্ম আমার হাতে দিয়েছিল। বাহ এরকমটা কিন্তু আর কোথাও এত আমি পাননি। পাইনি আমি। কেন দেখুন, মাকে সবাই চায় একবার দর্শন করব, ভালোভাবে দর্শন করব, টানে সবাই যায়। কিন্তু এত দূর দূর আমাদের কালীঘাটে কত দূর দূর থেকে মানুষ আসে, তাই না? তো সেখানে একটু যদি ব্যবস্থাপনা ঠিক না হয় তাহলে এটা তো ভালো না, সবাই মাকে দর্শন করতে যাচ্ছে, তাই না? তো সেখানে মার কাছে তো সবাই আমরা সমান। হ্যাঁ, তো ওইখানে কিন্তু এই ব্যাপারটা তারাপীঠে কিন্তু খুব সুন্দর ব্যবস্থা। আমি তো খুব বলবো, আমি খুব মন প্রাণ দিয়ে আমি মাকে দেখতে পেয়েছি। ওটা তো আমি কখনোই ভুলবো না যে ঠাকুর ওই পুরোহিত মশাই উনি আমার হাতটা টেনে নিয়ে ছুঁয়ে দিয়েছে। আচ্ছা মানে আমি তো হাত পাচ্ছিলাম না এত দূর থেকে, নিয়ে ছুঁয়ে দিল আমার। আমি ওটা কখনো ভুলবো না, যে এটা পাওনা মানে বড় পাওনা ওখানে। সত্যিই তাই, মানে এটা আশীর্বাদ। হ্যাঁ, বড় পাওনা।
ঠাকুরের কৃপায় যাই বলবো, এখন এই যে ঘটনাটা বললাম, ওর তো বিয়ে হয়েছে আমাদেরই পাড়ায়, ছোট বোনটারও বিয়ে হয়ে গেছে, ভাইয়েরও বিয়ে হয়ে গেছে, এখন আচ্ছা। মোটামুটি ভালোই আছে। ওর বোনের এখনো বাচ্চা কাচ্চা হয়নি, কিন্তু মানে ওরা ওটা বজায় রেখেছে, ঠাকুরমশাই যেরকম বলেছে সেরকমই করে, এখন মোটামুটি অনেকটাই ভালো আছে। আচ্ছা, খুবই রোমহর্ষক ঘটনা। মানে এরকম ছোটোখাটো মানুষের কিছু স্বভাবের জন্য কত বড় রকমের ঘটনা, এই যে চুল খুলে যাওয়া, হ্যাঁ, মানে এগুলো অনেকেই বিশ্বাস করতে চায় না বা মানতে চায় না, কিন্তু এইসব ছোটোখাটো হ্যাবিটগুলোর থেকে কারোর চুল খুলে রাস্তায় বেরোনো, মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে, তারপরে অনেকে দেখবেন অনেক জায়গায় নোংরা করে ফেলে, হ্যাঁ, হ্যাঁ, থু ফেলে, হ্যাঁ, হ্যাঁ, বা প্রস্রাব করে, হ্যাঁ, একদম। এই জিনিসগুলো একটু একটু মেনে চলা উচিত, মানে যেখানে সেখানে করাটা উচিত না, একদমই না। মানে শহরটাকে পরিষ্কার রাখবো, হাইজিনের ব্যাপার সেটা তো আছেই, আছেই। তার সাথে আনুষঙ্গিক এই ব্যাপারগুলোও কিন্তু থেকে যায়, সেটা আমরা যতই অগ্রাহ্য করি না কেন, যতই সেটা ফুৎকারে উড়িয়ে দিই না কেন। যাই হোক, সায়নিধি, খুবই ভালো লাগলো ঘটনাটা, খুবই রোমহর্ষক ঘটনা। আশা করি আমার দর্শকদেরও ভালো লাগবে। আপনারাও যদি আমার কাছে এসে ঘটনা শোনাতে চান, তাহলে নিচে দেওয়া নম্বরটিতে আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদের ঘটনাগুলো আমাকে শোনাবেন, ভয়েস রেকর্ড করে পাঠাবেন বা লিখেও পাঠাতে পারেন। যদি ইচ্ছুক থাকেন তাহলে এসে এখানে ঘটনা কিন্তু আপনারা বলতে পারেন। সায়নিধি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশা করি আবারও আপনাকে আমরা পাবো আমাদের হ্যাঁ, মধ্যে নিশ্চয়ই, নতুন কোনো একটি নিশ্চয়ই। ঘটনা নিয়ে। আপনি ভালো থাকবেন, আপনারাও প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।